শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন, যে শুনতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। ওকে, দেখেন আজকে আমরা পড়বো হচ্ছে প্রফিট লস। ঠিক আছে, যারা পার্সেন্টেজের ক্লাস করছেন খুব ভালো, প্রফিট লস ইজি লাগবে। আর যারা ক্লাস করেন নাই তারা দয়া করে ক্লাস করবেন, পার্সেন্টেজের ক্লাস। দেখেন এখানে খুব বেসিক কথাবার্তা হবে। মানে এই জিনিসগুলো আমরা সবাই জানি এবং প্রত্যেকটা ম্যাথে এই জিনিসগুলারই প্রয়োগ হবে। ঠিক আছে, এই জিনিসগুলো জানা এবং প্রয়োগ করার মধ্যে আসমান এবং জমিন ফারাক। ঠিক আছে, যেমন আমরা যদি বলি যে প্রফিট কখন হয়, আপনার লাভ কখন হবে, আপনি কখন লাভ করতে পারবেন, তখন আমরা বলি এই যে প্রফিট, এই প্রফিটকে আমরা পি বলবো। ঠিক আছে, প্রফিটকে আমরা কি বলবো, পি বলবো। সো প্রফিটটা কখন হবে, যখন এই যে সেলিং প্রাইসটা কস্ট প্রাইসের চেয়ে বড় হবে, তখন কি হবে, প্রফিট হবে। কি বললাম, যে প্রফিট তখনই হবে যখন সেলিং প্রাইসটা কস্ট প্রাইসের চেয়ে বড় হবে বা বেশি হবে, তখন প্রফিট হবে। ঠিক আছে, এরপরে আমরা যদি বলি যে লস কখন হবে, ক্ষতি কখন হবে আমাদের, তখন আমরা বলবো যে যখন কস্ট প্রাইসটা সেলিং প্রাইসের চেয়ে বড় হবে, তখন আমাদের ক্ষতি হয়ে যাবে। বোঝা গেছে, যখন কস্ট প্রাইসটা সেলিং প্রাইসের চেয়ে বড় হবে বা বেশি হবে, তখন আমাদের কি হবে, ক্ষতি হবে। আমাদের ম্যাক্সিমাম প্রশ্নে জিজ্ঞাসা করবে যে আপনার লাভের শতকরা হার কত, ক্ষতির শতকরা হার কত। অর্থাৎ এই যে প্রফিট পার্সেন্টেজ, এই প্রফিট পার্সেন্টেজটা কিভাবে বের করতে হবে, অর্থাৎ প্রফিট আপনি কিভাবে বুঝতে পারবেন যে আপনার প্রফিট কত পার্সেন্ট হয়েছে। একটা জিনিস সবসময় মাথায় রাখবেন যে প্রফিট বা লস, এই দুইটা জিনিস সবসময় কস্ট প্রাইসের উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, অর্থাৎ কস্ট প্রাইসের সাপেক্ষেই আপনাকে প্রফিট এবং লস কত হয়েছে এইটা বের করতে হবে বা এটা বুঝতে পারবেন। ঠিক আছে, মূল কথা এই প্রফিট পার্সেন্টেজটা হিসাব করতে হবে কার উপরে, কস্ট প্রাইসের ওপরে। ঠিক আছে, আবার সেমভাবে যখন আমাকে ক্ষতির হার বের করতে বলবে, এই ক্ষতির বিষয়টাও, এই ক্ষতির বিষয়টাও আপনার কস্ট প্রাইসের সাপেক্ষেই বের করতে হবে। অর্থাৎ কস্ট প্রাইসের উপরে ডিপেন্ড করবে যে আমার লাভ হয়েছে না ক্ষতি হয়েছে বা কী অবস্থা। ঠিক আছে, কিছু জায়গা আছে, কিছু প্রশ্ন আছে যেখানে এই লাভের হার বা ক্ষতির হার হবে সেলিং প্রাইসের ওপরে বা বিক্রয় মূল্যের ওপরে, এবং সেলিং প্রাইসের ওপরে লাভের হার বা ক্ষতির হার তখনই হবে যখন সেটা প্রশ্নে স্পষ্টভাবে বলে দিবে যে আপনি লাভের হিসাব করবেন বিক্রয় মূল্যের ওপরে বা ক্ষতির হিসাব করবেন বিক্রয় মূল্যের ওপরে। তখন আমরা বিক্রয় মূল্যের উপরে লাভ ক্ষতির হিসাব করব। কিন্তু যতক্ষণ পর্যন্ত না প্রশ্নে এটা বলা হচ্ছে যে লাভের হিসাব বিক্রয় মূল্যের উপরে করো বা ক্ষতির হিসাব বিক্রয় মূল্যের উপরে করো, যতক্ষণ পর্যন্ত না এই কথাটা বলা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা এই লাভের হিসাব এবং ক্ষতির হিসাব, এই জিনিসটা কার সাপেক্ষে বের করব বা কার সাপেক্ষে হিসাব করব, কস্ট প্রাইসের সাপেক্ষে হিসাব করব আমরা। বোঝা গেছে বিষয়টা? এখন এই জিনিসগুলা আমরা সবাই জানি, জানি না এমন কেউ নাই। ক্লাস 6 থেকে আমরা লাভ ক্ষতির অঙ্ক করি বা তারও আগে থেকে লাভ ক্ষতির অঙ্ক করি, এবং প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা ডিসিশন আমরা লাভ এবং ক্ষতির উপর বেস করেই নিই, যে এটা করলে আমার লাভ হবে না ক্ষতি হবে। ঠিক আছে, সো এই জিনিসগুলা আমরা সবাই জানি, কিন্তু প্রয়োগ জানি না। প্রশ্নে আসলে আমরা আর এটা প্রয়োগ করতে পারি না। দেখেন এই জিনিসগুলাই প্রত্যেকটা প্রশ্নে আসবে, আমরা প্রশ্নগুলা সমাধান করি, আস্তে আস্তে সমস্ত জিনিস পানির মতো পরিষ্কার হয়ে যাবে। ঠিক আছে, এখানে ডিসকাউন্টের কিছু বিষয় আছে, মানে ওই আলোচনাগুলো যখন আসবে, ওই রিলেটেড ম্যাথ যখন আসবে তখন আমরা আলোচনা করে দিব। ঠিক আছে, দেখেন এখানে কি বলা হচ্ছে যে দ্য প্রফিট আর্নড বাই সেলিং অ্যান আর্টিকেল
for rupees 832 is equal to the loss incurred when the same article is sold for rupees 448. What should be the sell price for making 50% profit? বলতেছে যে একটা জিনিস আপনি 832 টাকায় বিক্রি করলে যত টাকা লাভ হবে, ওই একই জিনিস 448 টাকায় বিক্রি করলে ঠিক সমপরিমাণ ক্ষতি হবে। কথা বুঝছেন? একটা জিনিস 832 টাকাতে বিক্রি করলে আপনার যত টাকা লাভ হবে, 832 টাকায় বিক্রি করলে যত টাকা লাভ হচ্ছে, জিনিসটা 448 টাকায় বিক্রি করলে ঠিক সেই পরিমাণই ক্ষতি হচ্ছে। অর্থাৎ বোঝানোর জন্য আমি বলতেছি যে ধরে নেন যে জিনিসটা 832 টাকায় বিক্রি করে আপনার 50 টাকা লাভ হচ্ছে, কিন্তু যখনই জিনিসটা আপনি 448 টাকায় বিক্রি করতে গেছেন তখন আপনার ওই 50 টাকা ক্ষতি হয়ে যাচ্ছে। অর্থাৎ আপনি লাভ করছেন যত টাকা, আপনার ক্ষতিও ঠিক সেম সমপরিমাণেই হবে। ঠিক আছে? এখন খেয়াল করেন, আমরা যদি বিষয়, এগুলোর অনেক শর্টকাট ওয়ে আছে, এগুলো আমি পরে দেখাচ্ছি, আগে বিষয়টা বোঝেন। এখন প্রথম যে বিষয়টা আমার জানা লাগবে সেটা হচ্ছে যে ভাই এখানে কস্ট প্রাইসটা কত। এখানে যে একটা জিনিস বিক্রি করব তার তো একটা দাম দিয়ে তো আমি কিনছি, দামটা কত, কস্ট প্রাইস কত? তো আপনি বলবেন যে জানি না, কস্ট প্রাইস জানি না। ঠিক আছে, আমরা ধরে নিলাম যে কস্ট প্রাইস কত টাকা, এক্স টাকা, যে জিনিসটার কস্ট প্রাইস হচ্ছে আমার এক্স টাকা। ওকে ফাইন। এখন এই যে 832 টাকা, এটা হচ্ছে বিক্রয় মূল্য। আমরা কিছুক্ষণ আগেই দেখছি যে প্রফিট কিভাবে হয়েছে, যখন আমরা সেলিং প্রাইস থেকে কস্ট প্রাইসকে বাদ দিছি তখন আমার প্রফিট হয়েছে। তো প্রশ্নে তো বলতেছে যে 832 টাকায় বিক্রি করলে আপনার প্রফিট হবে। তো ঠিক আছে, তার মানে এই 832 হচ্ছে আমার সেলিং প্রাইস। তাহলে এই যে 832কে আমি প্রথমে লিখলাম, এখান থেকে যদি আমার কস্ট প্রাইস এক্স টাকাকে বাদ দিয়ে দেই তাহলে আমি আমার লভ্যাংশ পাবো। তাহলে আমি আমার কি পাবো, লভ্যাংশ পাবো। তার মানে এই 832 থেকে এক্স বাদ দিলে আমি কি পাবো, প্রফিট পেয়ে যাব, প্রফিট পেয়ে যাব। ওকে ফাইন। এরপরে আমাকে বলতেছে যে ভাই ওই জিনিসটাই, অর্থাৎ এক্স টাকার জিনিসটাই যদি আমি 448 টাকা দিয়ে বিক্রি করি তাহলে আমার ক্ষতি হয়ে যাবে। কিছুক্ষণ আগেই দেখছি যে ক্ষতি কিভাবে হয়, যখন কস্ট প্রাইসটা সেলিং প্রাইসের চেয়ে বড় হয় তখন আমার কি হয়ে যায়, ক্ষতি হয়ে যায়। তো আপনি বলবেন যে ভাই কস্ট প্রাইস তো এক্স টাকা, তার মানে এই এক্স থেকে যখন আমি এই যে সেলিং প্রাইস 448কে বাদ দিব তখন আমার এখানে কি হয়ে যাবে, আপনি বলবেন যে আমার ক্ষতি হয়ে যাবে, ক্ষতি হয়ে যাবে। তো প্রশ্নে তো বলতেছে যে এখানে লাভ আর ক্ষতির পরিমাণ সমান, লাভ আর ক্ষতির পরিমাণ সমান, কারণ 832 টাকায় বিক্রি করলে আপনার যত লাভ হচ্ছে 448 টাকায় বিক্রি করলে ঠিক সমপরিমাণ ক্ষতি হচ্ছে। তাহলে আমি বলতেই পারি যে ভাই এখানে এই যে আমার যত টাকা প্রফিট হয়েছে আর যত টাকা আমার ক্ষতি হয়েছে, এই দুইটা পরিমাণ কি হবে, সমান হবে, সমান হবে। তাহলে প্রফিট কত, এই যে আপনি বলবেন যে ভাইয়া প্রফিট হচ্ছে 832 মাইনাস হচ্ছে এক্স সমান লস কত, আপনি বলবেন যে ভাইয়া লস হচ্ছে এক্স মাইনাস 448, এটা হচ্ছে আমার লস। ওকে, এখন এই এক্স এর সাথে এই এক্সকে আমরা যোগ করে দিব, আর এই যে 832 এই পাশে আগে থেকে ছিল এইটার সাথে এই যে 448 এটা আমাদের কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। এখন দুইটা এক্স যোগ করে দিলে আমরা 2x পাই, 8 2 10 0, হাত থেকে 1 5, 5 3 8, 8 4 কত, এই যে 1280 পেয়ে যায়, তাই না, 1280 পেয়ে যাচ্ছি। তাহলে এখান থেকে এক্স এর ভ্যালু বের করতে পারবো না, যে এক্স এর ভ্যালু কত হবে। আপনি বলবেন যে ভাই এটা সহজ, 2 দিয়ে এই 1280কে ভাগ করলে 640 টাকা পাওয়া যাবে, 640 পাওয়া যাবে। তাহলে আমরা এতক্ষণ যেই জিনিসটা নিয়ে কথা বললাম সেই জিনিসটার কস্ট প্রাইস আমরা জানতে পারলাম যে ভাই জিনিসটার কস্ট প্রাইস হচ্ছে 640 টাকা। এখন আমাদেরকে বলতেছে যে হোয়াট শুড বি দ্য সেল প্রাইস ফর মেকিং 50% প্রফিট। অর্থাৎ আমি যদি এই 640 টাকার জিনিস 50% লাভে বিক্রি করতে চাই তাহলে কত টাকায় বিক্রি করব। এই 640 টাকার জিনিস যদি আমি 50% লাভে বিক্রি করতে চাই তাহলে কত টাকায় বিক্রি করব। তাহলে সেলিং প্রাইস চাইছে, তাহলে সেলিং প্রাইস মানে আমরা কি জানি, যেহেতু লাভে বিক্রি করব তার মানে কস্ট প্রাইসের সাথে আমরা কি করে দিব,
প্রফিটটাকে যোগ করে দিব, তাহলেই আমি সেল প্রাইসটা জানতে পারবো যে আমার সেল প্রাইস কত। তাহলে দেখেন কস্ট প্রাইস তো আমরা জানি যে কস্ট প্রাইস হচ্ছে 640 টাকা, প্লাস প্রফিট কত, প্রফিট হবে কার ওপরে, কস্ট প্রাইসের ওপরে। তাহলে আমার কস্ট প্রাইস হচ্ছে 640 টাকা, এইটার ওপরে প্রফিট কত, 50%। আমরা পার্সেন্টেজে পড়ে আসছি, 50% মানে কত, 1/2। তাহলে এই যে 1/2 লিখলাম। তাহলে দেখেন এই যে 640, এটা হচ্ছে আমার কস্ট প্রাইস, এই 2 দিয়ে 640কে ভাগ করলে 320 পাওয়া যায়, তার মানে 320 হচ্ছে আমার প্রফিট। তাহলে এই দুইটা যদি যোগ করে দেই, তাহলে আমি 50% লাভে বিক্রয় মূল্য কত সেটা বের করতে পারবো। 64 আর 32 হচ্ছে 96, আর একটা শূন্য, তার মানে 960 টাকা হয়ে যাবে কি 50% লাভে জিনিসটার বিক্রয় মূল্য হবে। কথা কি বুঝে আসছে ভাই? বোঝা গেছে পুরা বিষয়টা? এখানে কিন্তু অন্য কোনো ক্যালকুলেশনে আমরা করি নাই, জাস্ট এই যে বেসিক যে জিনিসগুলা ওইগুলাই বারবার বারবার করছি, যে 50% লাভে জিনিসটার বিক্রয় মূল্য কত হবে, 960 টাকা হবে। ওকে, দেখেন এগুলা আপনি যখন একবার বুঝতে শিখবেন, মানে এই যে সিনারিওটা, আপনি যখন এই পুরো সিনারিওটা যখন প্রশ্ন পড়ার সাথে সাথে আপনার মাথায় এই জিনিসগুলো ভাসবে, তখন আপনি অনেক কিছু এখানে মানে ইগনোর করে চলে যাবেন। যেমন আমি এই যে এই হিসাবটা করছি, এই হিসাবটা আপনার করা লাগবে না, এটা আপনি এমনি বের করতে পারবেন। এই যে এই হিসাবটা করছি, এইটা আপনার করা লাগবে না, এটা আপনার মাথাতেই হয়ে যাবে। ঠিক আছে? আপনি আসলে যখন পুরো সিনারিওটা বুঝতে পারবেন যে এই ম্যাথে আসলে কি হচ্ছে, তখন আপনার ম্যাথ করাই শুরু হবে এইভাবে, যে ভাই 832 টাকা দিয়ে বিক্রি করলে প্রফিট হবে যত, 448 টাকা দিয়ে বিক্রি করলে ক্ষতি হবে তত। তাহলে আমি যদি ধরি যে 832 হচ্ছে আমার কস্ট প্রাইস, এটা যদি বাদ দিয়ে দিই তাহলে আমার লাভ যেটা ক্ষতির পরিমাণের সমান, তাহলে ক্ষতির পরিমাণ আমার কত হয়ে যাবে, এক্স মাইনাস 448 হয়ে যাবে। তাহলে এক্স আর এক্স যোগ করলে 2x, এই দুইটা যোগ করে দিলে আমরা পেয়ে যাবো কত, 1280 পেয়ে যাব। তাহলে এক্স এর মান কত হয়ে যাবে, 640। তো আমাকে বলতেছে যে 50% লাভে বিক্রয় মূল্য কত, তাহলে 640 যোগ 640-এর অর্ধেক হচ্ছে 320, তাহলে এই যে আমার সেলিং প্রাইস কত হয়ে যাবে, এই যে 960 টাকা হয়ে যাবে। যখন সিনারিওটা মাথায় থাকবে তখন ক্যালকুলেশন আর এত বিস্তারিত করতে হবে না, তখন এইভাবে 30 সেকেন্ডে ক্যালকুলেশন হয়ে যাবে। বোঝা গেছে? তার জন্য দরকার একটু ধৈর্য ধরে বিষয়গুলা একটু অবজার্ভ করা বাসায় বসে, যে আসলে কোত্থেকে কি হচ্ছে, কেমনে হচ্ছে। ঠিক আছে? এই জিনিসগুলো একবার বুঝতে পারলে একবার আর চিন্তা নেই। আসেন পরেরটাতে চলে যাই। দেখেন 2 নম্বরে কি বলা হচ্ছে, যে এ ম্যান সোল্ড অ্যান আর্টিকেল ফর টাকা 75 অ্যান্ড লস্ট সামথিং। বলতেছে যে একজন মানুষ 75 টাকা একটা জিনিস বিক্রি করছে, এতে করে তার কিছু টাকা ক্ষতি হয়েছে। ওকে, হ্যাড হি সোল্ড ইট ফর টাকা 96, হিজ গেইন উড হ্যাভ বিন ডাবল দ্য ফর্মার লস। বলতেছে যে যদি সেই জিনিসটা 96 টাকা দিয়ে বিক্রি করত, তাহলে 75 টাকায় বিক্রি করে তার যত ক্ষতি হয়েছে তার দ্বিগুণ লাভ হইতো। কথা বুঝছেন? 75 টাকা দিয়ে একটা জিনিস বিক্রি করছে, এই কারণে তার কিছু টাকা ক্ষতি হয়েছে। তো বলতেছে যে যদি 75 টাকায় বিক্রি না করে 96 টাকায় বিক্রি করতো, তাহলে যত টাকা ক্ষতি হয়েছে তার দ্বিগুণ পরিমাণ লাভ হইতো। ওকে, তো জিজ্ঞাসা করছে যে দ্য কস্ট প্রাইস অফ দ্য আর্টিকেল ইজ, তাহলে জিনিসটার ক্রয় মূল্য কত এটা বের করেন। এখন কথা হচ্ছে, আপনি তখন চিন্তা করবেন যে ভাই 75 টাকায় বিক্রি করে আমার কিছু টাকা ক্ষতি হয়েছে, কিন্তু কত টাকা ক্ষতি হয়েছে এটা তো আমি জানি না। তখন আপনি এইভাবে চিন্তা করবেন যে ভাই আমি যদি জিনিসটা 75 টাকায় বিক্রি করি, ক্ষতি কত হয়েছে জানি না, আমি ধরে নিচ্ছি যে আমার এক্স টাকা ক্ষতি হয়ে গেছে, আমি ধরে নিচ্ছি যে আমার এক্স টাকা ক্ষতি হয়েছে। এখন ওরা বলতেছে যে যদি জিনিসটা 96 টাকায় আপনি বিক্রি করতেন, 96 টাকায়, ওকে, তাহলে আপনি বলবেন যে ভাইয়া জিনিসটা যদি আমি 96 টাকায় বিক্রি করতাম, তাহলে ওরা বলতেছে যে আমার প্রফিট হতো। কত প্রফিট হতো? বলতেছে যে আগে যত টাকার ক্ষতি করছো তার দ্বিগুণ প্রফিট হইতো। তাহলে আগে ক্ষতি করছি আমি এক্স টাকার, তাহলে এইটার দ্বিগুণ
আমার প্রফিট হবে যদি 96 টাকায় বিক্রি করি, তাহলে এক্স এর দ্বিগুণ কত? আপনি বলবেন যে ভাইয়া 2x হবে। ঠিক আছে, এখন আমাকে চাইছে কি জিনিসটার ক্রয় মূল্য কত, তুমি সেটা বের করো। ক্রয় মূল্য কত? ভাই একটা জিনিস মাথায় রাখবেন, এই জিনিসগুলা যে আপনি যদি এই যে কস্ট, সরি, হ্যাঁ লিখি সমস্যা নেই, কস্ট প্রাইস কিন্তু এইভাবেও বের হয়, বা কস্ট প্রাইস কিন্তু এটাকেও কস্ট প্রাইস বলে, যে যখন আপনি সেলিং প্রাইসের সাথে আপনার বিক্রয় মূল্যের সাথে লসের অংশটাকে যোগ করে দিবেন, তখন কিন্তু আপনি কস্ট প্রাইস পাবেন। ঠিক আছে, আপনি বিক্রয় মূল্যের সাথে যদি আপনার লসের অংশটা, ক্ষতির অংশটাকে যোগ করে দেন, তাহলে কিন্তু আপনি কস্ট প্রাইস পাবেন। যেমন আমি যদি একটা ছোট্ট একটা উদাহরণ দেই, যে একটা জিনিসের কস্ট প্রাইস হচ্ছে 10 টাকা, ধরেন যে একটা কলম 10 টাকা দিয়ে কিনছেন, কিন্তু এই কলমটা আপনি 8 টাকা দিয়ে বিক্রি করছেন, এতে করে আপনার কি হয়েছে? 2 টাকা ক্ষতি হয়েছে। তো আপনি যদি এই যে বিক্রয় মূল্য 8 টাকার সাথে যদি আপনি আপনার ক্ষতির যে 2 টাকা হয়েছে এই 2 টাকা যোগ করে দেন, তাহলে কিন্তু 10 পেয়ে যাচ্ছেন, তার মানে কস্ট প্রাইস পাচ্ছেন। তাহলে আমরা বলতে পারি যে ভাই সেলিং প্রাইসের সাথে যদি আমি আমার ক্ষতির অংশটাকে যোগ করে দিই, তাহলে আমি কি পাবো? কস্ট প্রাইস পাবো। তাহলে এখানে দেখেন তো, সেলিং প্রাইস কত? 75 টাকা। ক্ষতির পরিমাণ কত? আপনি বলবেন যে এক্স টাকা। তার মানে এই দুইটা যোগ করে দিলে আমার কি পাবো? আমি কস্ট প্রাইস পেয়ে যাব। এইটা একটা বিষয়। আরেকটা বিষয় আমরা জানি যে ভাই সেলিং প্রাইস থেকে যদি আমরা প্রফিটের অংশটাকে বিয়োগ করে দিই, তাহলে কিন্তু আমরা কস্ট প্রাইস পাই। সেলিং প্রাইস থেকে যদি আমরা প্রফিটের অংশটাকে বিয়োগ করে দেই, তাহলে কিন্তু আমরা কস্ট প্রাইস পাই। ধরে নেন যে একটা কলম আপনি 10 টাকায় বিক্রি করছেন, এতে করে আপনার 2 টাকা মুনাফা হয়েছে, তাহলে 10 টাকা থেকে 2 টাকা বাদ দিলে যেটা থাকবে সেটাই আপনার কি? কস্ট প্রাইস, তাই না? তো এখানেও তাই, যে আপনি জিনিসটা 96 টাকা দিয়ে বিক্রি করছেন, এতে করে আপনার লাভ হয়েছে কত? 2x টাকা লাভ হয়েছে। তার মানে আপনি যদি এই সেলিং প্রাইস থেকে আপনার প্রফিটটাকে বিয়োগ করে দেন, তাহলে আপনি কস্ট প্রাইস পাবেন না? কস্ট প্রাইস পাবেন। তাহলে এইটাও আপনার কস্ট প্রাইস, এইটাও আপনার কস্ট প্রাইস। তার মানে এই দুইটা কি সমান সমান না? দুইটাই যেহেতু কস্ট প্রাইস, তার মানে দুইটাই সমান। তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি না যে ভাই এই যে 75 প্লাস এক্স ইজ ইকুয়াল টু 96 মাইনাস 2x, এক্স আর 2x যোগ করলে কত হবে? 3x হবে। 96 থেকে 75 বাদ দিলে কত হবে? 21 হবে। তাহলে x সমান সমান কত? আপনি বলবেন যে 3 7 21। তার মানে x এর মান কত? 7। তাহলে খেয়াল করেন, এই অংশটাও হচ্ছে আমার কস্ট প্রাইস, এই অংশটাও হচ্ছে আমার কস্ট প্রাইস। আর প্রশ্নে জানতেও চাইছে যে কস্ট প্রাইসটা কত। তাহলে যে কোনো একটা পাশে এক্স এর মান বসায় দিলেই তো আমার কস্ট প্রাইস বের হয়ে যায়। যে এখানে যদি আমি বলি যে 75 এর সাথে এক্স এর মান 7কে যদি যোগ করে দেই, তাহলে এই 82 টাকাই হচ্ছে আমার জিনিসটার কি? ক্রয় মূল্য হবে। আপনি যদি এখানে বসাইতে চান তাও হবে, যে আপনি যদি 96 থেকে এই যে এক্স এর মান যদি 7 হয়, 7 দুগুণ 14, 96 থেকে 14 বাদ দিলে এই যে 82 টাকা পাওয়া যায়, এটাই হচ্ছে আমার কস্ট প্রাইস। বোঝা গেছে কি বিষয়টা? বুঝতে পারতেছেন? এই জিনিসগুলাই প্রত্যেকটা ম্যাথেই কাজে লাগবে। এইগুলা অ্যাপ্লিকেশন জানাটাও খুব গুরুত্বপূর্ণ, যে কিভাবে কোথায় কি হচ্ছে। একবার ধরতে পারলে এইগুলা 10 সেকেন্ড 15 সেকেন্ডে সমাধান করা যাবে, 30 সেকেন্ডও লাগবে না। প্রশ্ন পড়ার পর 10 থেকে 15 সেকেন্ড সমাধান হয়ে যাবে না। পরেরটাতে চলে যান, 3 নাম্বার। দেখেন 3-এ কি বলা হচ্ছে? দেখেন 3 নম্বরে বলা হচ্ছে যে ইফ বুকস বট অ্যাট প্রাইস রেঞ্জিং ফ্রম 202 টাকা 350 আর সোল্ড অ্যাট প্রাইস রেঞ্জিং ফ্রম টাকা 302 টাকা 425, হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট পসিবল প্রফিট দ্যাট মাইট বি মেড ইন সেলিং 8 বুকস? এখানে বলা হচ্ছে যে যদি বইয়ের ক্রয় মূল্য 200 টাকা থেকে 350 টাকার মধ্যে হয়, বইয়ের ক্রয় মূল্য
200 টাকা থেকে 350 টাকার মধ্যে হয়, আর বিক্রয় মূল্য 300 টাকা থেকে 425 টাকার মধ্যে হয়, তাহলে সর্বোচ্চ কত টাকা লাভ করা সম্ভব 8টা বই বিক্রি করে? 8টা বই বিক্রি করে সর্বোচ্চ কত টাকা লাভ করা সম্ভব? বুঝছেন কথাটা? বইয়ের ক্রয় মূল্যের রেঞ্জ দেওয়া আছে, যে বইয়ের একটা বইয়ের দাম 200 টাকা থেকে 350 টাকা পর্যন্ত, আর বিক্রি করতে পারবেন 300 টাকা থেকে 425 টাকা পর্যন্ত। তো জিজ্ঞাসা করছে যে তাহলে 8টা বই যদি আমি বিক্রি করি তাহলে সর্বোচ্চ কত টাকা লাভ করা সম্ভব? 8টা বই বিক্রি করে সর্বোচ্চ কত টাকা লাভ করা সম্ভব? তাহলে দেখেন, এখানে যদি আমি ম্যাক্সিমাম প্রফিট করতে চাই, সর্বোচ্চ লাভ যদি করতে চাই, তাহলে বই কিনতে হবে একদম সর্বনিম্ন দামে। আমি যদি সর্বোচ্চ লাভ করতে চাই তাহলে বইয়ের দাম হইতে হবে সর্বনিম্ন, আর বিক্রি করার সময় বিক্রয় মূল্য হওয়া লাগবে কি একদম সর্বোচ্চ দামে বিক্রি করতে হবে, তাহলে আমার এখান থেকে সর্বোচ্চ লাভ সম্ভব। তাহলে একদম যদি আমি কস্ট প্রাইস হিসাব করি, যে 8টা বই প্রত্যেকটা বই কিনবো আমি একদম লোয়েস্ট প্রাইসে। লোয়েস্ট প্রাইস কত? 200। তাহলে 8টা বইয়ের দাম কত হবে? আপনি বলবেন যে 8 দুগুণ 1600 টাকা হবে। এখন আমি যেহেতু সর্বোচ্চ পরিমাণ মুনাফা করব, তাই এই 8টা বই আমাকে বিক্রি করতে হবে সর্বোচ্চ দামে। সো একটা বইয়ের সর্বোচ্চ দাম কত রাখা যাবে? 425 টাকা রাখা যাবে। তাহলে 425 আর 8 গুণ করলে কত হবে? 4 800 তো হচ্ছে 400 আর 8 3200, 8 25 200, তার মানে হচ্ছে 3400 টাকা। 3400 টাকা হবে। তার মানে 8টা বইয়ের ক্রয় মূল্য 1600, 8টা বইয়ের বিক্রয় মূল্য 3400। তাহলে এখান থেকে সর্বোচ্চ প্রফিট আপনার কত আসতেছে? আপনি বলবেন যে ভাই 8টা বই বিক্রয় করছি 3400 টাকা দিয়ে, কিনছি আমি 1600 টাকা দিয়ে, তাহলে এখান থেকে সর্বোচ্চ লাভ আমি কত করতে পারবো? এই যে 1800 টাকা লাভ করতে পারবো। এই 1800 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। শুনুন, 4 নম্বরে চলে যান। দেখেন, 4 নম্বরে বলা হচ্ছে যে মিস্টার তানভীর পারচেজড স্টক ফর টাকা 1500 অ্যান্ড সোল্ড 2/3 অফ ইট আফটার ইটস ভ্যালু ডাবলড। হি সোল্ড দ্য রিমেনিং স্টক অ্যাট 5 টাইমস ইটস পারচেস প্রাইস। হোয়াট ওয়াজ হিজ টোটাল প্রফিট অন দ্য স্টক? মজার ম্যাথ। এখানে বলা হচ্ছে যে তানভীর নামের একটা লোক 1500 টাকা দিয়ে কিছু জিনিস কিনছে। স্টক ফিস্টক বাদ দেন, সহজ ভাষায় বোঝেন যে তানভীর নামের একটা লোক 1500 টাকা দিয়ে কিছু জিনিস কিনছে। এই জিনিসগুলার 2/3, এই যে যখনই আমি ফ্র্যাকশন দেখতে পাচ্ছি 2/3, এখান থেকে আমাকে ক্লিয়ার হইতে হবে সে কয়টা জিনিস কিনছে। তো বলতেছে যে সে যতগুলো জিনিস কিনছে তার 3/2 জিনিস দ্বিগুণ দামে বিক্রি করবে। তাহলে আমি ধরেই নিচ্ছি যে সে 3টা জিনিস কিনছে। 3টা জিনিস কিনছে। তাহলে এই যে 3টা জিনিস, ধরে নেন যে 3টা শার্ট কিনছে। 3টা শার্টের 3টা শার্টও কিনছে কত টাকা দিয়ে? এই যে বলতেছে যে 1500 টাকা দিয়ে। তাহলে 3টা শার্টের দাম যদি 1500 হয়, তাহলে একটা শার্টের দাম কত হবে? আপনি বলবেন যে একটা শার্টের দাম হয়ে যাবে হচ্ছে 500 টাকা। ঠিক আছে? তো বলতেছে যে এই যে 3টা শার্ট কিনছে 1500 টাকা দিয়ে, যার 2টা শার্ট, এই যে 2/3 শার্ট মানে কি 3টার মধ্যে 2টা শার্ট বিক্রি করছে দ্বিগুণ দামে। দ্বিগুণ দামে। তাহলে খেয়াল করেন, তাহলে 2টা শার্ট সে কত টাকা দিয়ে বিক্রি করবে? আপনি বলবেন যে কেনার সময় একটা শার্ট কিনছিল 500 টাকা দিয়ে, বিক্রি করার সময় বিক্রি করবে 500-র দ্বিগুণ, অর্থাৎ 1000 টাকা করে। তাহলে 2টা শার্ট সে কত টাকায় বিক্রি করবে? এই যে 2000 টাকায় বিক্রি করবে। তারপরে বলতেছে যে হি সোল্ড দ্য রিমেইনিং স্টক অ্যাট 5 টাইমস ইটস পারচেস প্রাইস। আর অবশিষ্ট পণ্যটা, তাহলে 3টার ভিতরে 2টা বিক্রি করছে, বাকি থাকে কয়টা? একটা। এই একটা জিনিস সে বিক্রি করবে কত টাকা দিয়ে? যত টাকা দিয়ে কিনছে তার 5 গুণ দামে। তো কিনছে 500 টাকা দিয়ে, 500-র 5 গুণ কত? 500-র 5 গুণ হচ্ছে 2500। তার মানে 2500 টাকা দিয়ে বাকি শার্টটা সে বিক্রি করছে।
তাহলে এই একটা শার্টের বিক্রয় মূল্য কত? এই যে 2500 টাকা, ঠিক আছে। তো জিজ্ঞাসা করছে যে হোয়াট ওয়াজ হিজ টোটাল প্রফিট অন দ্য স্টক। তাহলে এখান থেকে তার কত টাকা লাভ হয়েছে? তাহলে খেয়াল করেন, তাহলে এখানে সেলিং প্রাইস কত? আপনি বলবেন যে ভাইয়া সেলিং প্রাইস হচ্ছে 4500 টাকা। তো আমাকে বের করতে হবে প্রফিট। প্রফিট মানে হচ্ছে এই যে বিক্রয় মূল্য হচ্ছে আমার 4500 টাকা, আর কিনছিলাম আমি কয় টাকাতে তিনটা শার্ট? এই যে 1500 টাকাতে কিনছিলাম। তাহলে এখান থেকে আমার লাভ হচ্ছে কত টাকা? আপনি বলবেন যে ভাইয়া 3000 টাকা হচ্ছে আপনার লাভ। 3000 টাকা, সিম্পল জিনিস। পরেরটাতে চলে যান, 5 নাম্বার। দেখেন এটা আইবির এমবিএতে আসা ম্যাথ। এখানে বলা হচ্ছে যে অ্যান ইনভেস্টর মেড এ প্রফিট অফ টাকা 420 প্লাস 30% অফ দ্য অ্যামাউন্ট অরিজিনালি পেইড ফর এ স্টক। If the cost of the stock was originally টাকা 2800, what percent of the cost was the total profit? এখানে বলা হচ্ছে যে একজন বিনিয়োগকারী 2800 টাকা বিনিয়োগ করে। কথা বুঝতে হবে, একজন বিনিয়োগকারী 2800 টাকা বিনিয়োগ করে, সেখান থেকে 420 টাকা লাভ করে। 2800 টাকা বিনিয়োগ করলো, বিনিয়োগ করে 420 টাকা লাভ করবে, এবং সাথে যত টাকা বিনিয়োগ করছে তার 30% টাকাও পায়। 2800 টাকা বিনিয়োগ করে 420 টাকা লাভ, এটা তো পাবেই। পাশাপাশি এই যে 2800 টাকা বিনিয়োগ করছে, এইটার আবার 30% টাকা সে লাভের সাথে পেয়ে যাবে, লাভের সাথে পেয়ে যাবে। তো জিজ্ঞাসা করছে যে তাহলে তার খরচের শতকরা কত ভাগ লাভ হয়? তার খরচের শতকরা কত ভাগ লাভ হয়? এখানে খরচ বলতে বোঝাচ্ছে যে এই যে যত টাকা বিনিয়োগ করছে তার কত ভাগ সে লাভ করছে, এটা বের করে দেখান। তাহলে খেয়াল করেন, আপনি বলবেন যে ভাইয়া খুব সহজ জিনিস, এখান থেকে আমরা টোটাল প্রফিটটা বের করব। টোটাল প্রফিট কত? আপনি বলবেন যে 2800 টাকা বিনিয়োগ করে সোজাসুজি 420 টাকা প্রফিট করছি, প্লাস এইটার সাথে আমি আরও কি প্রফিট করছি? যত টাকা বিনিয়োগ করছি, অর্থাৎ এই যে 2800 টাকা বিনিয়োগ করছি, এইটার আবার 30%। 30% মানে হচ্ছে 3/10 অংশ আমি লাভ করছি, বা আমাকে দিছে লাভের সাথে। তাহলে এখানে টোটাল লাভ কত? এই যে 420 যোগ শূন্য শূন্য কেটে দেন, 3 8 হচ্ছে আপনার 84, আর একটা শূন্য 840। তাহলে এখানে কত লাভ হচ্ছে? 1260 টাকা। এটা হচ্ছে আপনার মোট লাভ, যে 2800 টাকা বিনিয়োগ করে আপনি মোটের উপরে 1260 টাকা লাভ করছেন। তো জিজ্ঞাসা করছে যে ভাই আপনি তাহলে এই প্রফিট পার্সেন্টেজটা দেখান। আপনি যে এই যে 2800 বিনিয়োগ করলেন, 2800 বিনিয়োগ করে এখান থেকে এই যে 1260 টাকা আপনি প্রফিট করলেন, এটা আসলে কত ভাগ, মানে হচ্ছে কত পার্সেন্ট মূলত, এটা একটু আমাকে একটু বের করে দেখান। তো দেখেন, আমরা এখান থেকে 2 শূন্য, এখান থেকে 2 শূন্য কেটে দিতে পারি। 28 এটার ভিতরে কতবার যাবে? 28 এটার ভিতরে কতবার যাবে? 7 20 140 বেশি হয়ে যায়। তাহলে আমরা 7 দিয়ে করি, 7 18 126 না? 7 18 126 হয়ে যায়। সাত, দেখেন 7 18 126 আর একটা শূন্য, ঠিকই আছে। 7 এখানে আমরা 4 বার দিতে পারি, 4 7 28। তাহলে 4 আবার 180-র মধ্যে যাবে 45 বার। তাহলে আমরা উত্তর হিসেবে বলতে পারি যে ভাইয়া 45% লাভ হবে। ঠিক আছে, ক্যালকুলেশনটা একটু বড় আছে। এখানে লাভ হবে কত? 45% লাভ হবে। বুঝে গেছে? উত্তর হচ্ছে 45%। পরেরটাতে আসেন, 6 নাম্বার। দেখেন এইটা, এই ম্যাথটা দেখতে
30% তো আমি বিনিয়োগেরটাই করলাম, 30% তো বিনিয়োগেরটাই করলাম। এই যে 420 টাকার সাথে 30% পাইছে বিনিয়োগের। সো বিনিয়োগের কত? এই যে বিনিয়োগ 2800, আর এই যে 30% মানেই হচ্ছে 3/10। তো 2800 3/10 কত? এই যে 840, এই যে 420, দুইটা যোগ করে কত? 1260। দেখেন 6 নম্বরে কি বলা হচ্ছে যে ইফ সেলিং প্রাইস ইজ ডাবল দ্য প্রফিট ট্রিপল, ফাইন্ড দ্য প্রফিট পার্সেন্ট। ম্যাথ ছোট, অনেক জায়গায় আসছে, এটা আইবি এর এমবিএতেও আসছে, গ্যাস কোম্পানির পরীক্ষাতে আসছে, তারপর হচ্ছে আপনার ব্যাংকের পরীক্ষাতে আসছে, অনেক জায়গায় এই প্রশ্নটা আসছে। এখানে বলা হচ্ছে যে সেলিং প্রাইসটাকে যখন আপনি দ্বিগুণ করে দিবেন তখন আপনার লভ্যাংশটা 3 গুণ হয়ে যাবে। তাহলে প্রফিট পার্সেন্টেজটা কত এটা দেখান। দেখেন কিভাবে লাভ হয় এটা আমরা জানি। লাভ কিভাবে হয়? আপনি বলবেন যে ভাইয়া লাভ হয় হচ্ছে সেলিং প্রাইস থেকে যখন কস্ট প্রাইসকে বাদ দেই তখন আমার কি হয়ে যায়? লাভ হয়। তো এখানে আমাকে বলতেছে যে সেলিং প্রাইসটাকে দ্বিগুণ করে দিতে হবে। তো আমি ধরেই নিচ্ছি যে আমার সেলিং প্রাইস হচ্ছে এসপি টাকা। আমার সেলিং প্রাইস কত? এসপি টাকা। তো এই এসপি কে যদি আমি দ্বিগুণ করে দিই তাহলে এখানে কত পাবো? 2 এসপি পাবো। কস্ট প্রাইস অ্যাজ ইট ইজ থেকে যাবে। তাহলে প্রফিটটা কি হবে? বলতেছে যে প্রফিট ট্রিপল, প্রফিট হবে 3 গুণ। তাহলে এই যে পিটাকে আমরা 3 গুণ করে দিলাম, 3p। এখন খেয়াল করেন, তাহলে আমরা লিখতে পারি যে 2sp মাইনাস সিপি ইজ ইকুয়াল টু 3 এই যে দেখেন পি, পি মানে কি? প্রফিট। আর প্রফিট মানে আমরা কি জানি? পি মানে হচ্ছে প্রফিট, আর প্রফিট মানে আমরা কি জানি? এই যে সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস জানি। এখন ক্যালকুলেশন করেন, 2sp মাইনাস সিপি ইজ ইকুয়াল টু 3sp মাইনাস 3cp। তাহলে এই যে 3cpটাকে এই পাশে নিয়ে আসেন, তাহলে 3cp মাইনাস সিপি, এই যে 3sp মাইনাস এই যে 2sp, তাহলে এই পাশে থাকবে কত? 2cp, এই পাশে থাকবে কত? 1sp। এখান থেকে যদি আমরা এই যে সিপি বাই এসপি বের করতে চাই তাহলে কত বের করতে পারবো? 1/2 বের করতে পারবো। এখন খেয়াল করে দেখেন এখানে 1/2 মানে কি? তার মানে হচ্ছে জিনিসটার কস্ট প্রাইস, জিনিসটার যে কস্ট প্রাইস এইটা হচ্ছে আমার 1 টাকা। আর SP2 মানে হচ্ছে সেলিং প্রাইস কত টাকা? 2 টাকা। তো 1 টাকার জিনিস 2 টাকায় বিক্রি করছি, আমার লাভ হবে কত টাকা? আপনি বলবেন যে 2 - 1 ইজ ইকুয়াল টু 1 টাকা হচ্ছে আমার লাভ। তাহলে প্রফিট পার্সেন্টেজ কার উপর হিসাব করতে হবে? কস্ট প্রাইসের উপরে। কস্ট প্রাইস 1 টাকা, প্রফিট হচ্ছে 1 টাকা। এইটাকে যদি আমি পার্সেন্টেজে দেখাই তাহলে কত পাবো? 100% পেয়ে যাব না? যেখানে আমার প্রফিট কত হবে? 100% হবে। প্রফিট কত হয়ে যাবে? 100% প্রফিট হবে। এটাই উত্তর। সারা জীবনেও ভুলবেন না, ঠিক আছে? সারা জীবনেও ভুলবেন না এইভাবে করলে। মুখস্থ হওয়া ভালো, কিন্তু বিষয়টা বুঝতে হবে, ঠিক আছে? বিষয়টা বুঝতে হবে, বিষয়টা বুঝলে মুখস্থ থাকলেও মানে ইয়ে হবে না। আর যদি এটা যদি একটু ঘুরে দেয় তারপরে কোনো সমস্যা হবে না। আসেন পরেরটাতে আসেন, 7 নম্বর। দেখেন এটা বাংলাদেশ ব্যাংকে আসছিল, যেভাবেই করেন রেজাল্ট বের হইলেই হইল, ঠিক আছে? 7 নম্বর বাংলাদেশ ব্যাংকে আসছিল। এটা বলা হচ্ছে যে ইফ দ্য সেলিং প্রাইস অফ অ্যান আর্টিকেল ইজ 4/3 অফ ইটস কস্ট প্রাইস, দ্য প্রফিট ইন দ্য ট্রানজেকশন ইজ। বলতেছে যে একটা জিনিসের বিক্রয় মূল্য তার ক্রয় মূল্যের 4/3 অংশ হলে লাভের হার কত? কি বলতেছে? একটা জিনিসের বিক্রয় মূল্য তার ক্রয় মূল্যের 4/3 অংশ হলে লাভের অংশটা কত? এটা বের করেন। দেখেন ইংরেজি প্রিপোজিশন অফ যার সাথে যুক্ত থাকবে ভগ্নাংশে তার অবস্থান হবে নিচে। আমরা পার্সেন্টেজের 3টা ক্লাসে এই কথা বলছি।
এই যে অফ প্রিপোজিশন, এইটা যার সাথে যুক্ত থাকবে ভগ্নাংশে তার অবস্থান হবে নিচে। এই অফ প্রিপোজিশন যুক্ত আছে হচ্ছে এখানে কস্ট প্রাইসের সাথে। অফ প্রিপোজিশন যুক্ত আছে কার সাথে? কস্ট প্রাইসের সাথে। তাহলে এই যে এই তিন, এই তিন হচ্ছে ভগ্নাংশের নিচে, তার মানে তিন হচ্ছে আমার কস্ট প্রাইস, আর এই চার, এই চার হচ্ছে আমার কি? সেলিং প্রাইস। ঠিক আছে? অফ প্রিপোজিশন যার সাথে যুক্ত থাকবে ভগ্নাংশে তার অবস্থান হবে কি? নিচে। তার মানে অফ আছে কস্ট প্রাইসের সাথে যুক্ত, তার মানে তিন হচ্ছে কস্ট প্রাইস, চার হচ্ছে আমার সেলিং প্রাইস। তো জিজ্ঞাসা করছে যে প্রফিট কত, তো এটা সহজ জিনিস, যে ভাই কস্ট প্রাইস হচ্ছে 3 টাকা, সেলিং প্রাইস হচ্ছে 4 টাকা, তাহলে আমার প্রফিট কত হবে? 4 - 3 ইজ ইকুয়াল টু 1 টাকা। তো আমাকে বলতেছে যে প্রফিট পার্সেন্টেজ কত, তো প্রফিটের হিসাব করতে হবে কস্ট প্রাইসের উপরে। কস্ট প্রাইস 3 টাকা, প্রফিট করছে 1 টাকা, এটা যদি পার্সেন্টেজে ক্যালকুলেট করি তাহলে কত বলতে পারবো? 33.33% আমি প্রফিট করতে পারি। পরেরটাতে চলে যান, 8 নম্বর। দেখেন কিছুক্ষণ আগে এই টাইপের একটা ম্যাথ করে আসছি আমরা। 8 নম্বরে কি বলা হচ্ছে যে এ ডিলার সোল্ড 3/4 অফ হিজ আর্টিকেল অ্যাট এ গেইন অফ 20% অ্যান্ড রিমেইনিং অ্যাট আ কস্ট প্রাইস। ফাইন্ড দ্য গেইন আর্নড বাই হিম অ্যাট দ্য টু ট্রানজেকশন। বলা হচ্ছে একজন ব্যবসায়ী, ঠিক আছে, একজন ব্যবসায়ী তার কাছে যতগুলা পণ্য আছে, জিনিস আছে, তার 3/4 জিনিস 20% লাভে বিক্রি করে দিছে, আর অবশিষ্ট জিনিস ক্রয় মূল্যে দামে বিক্রি করছে। তো আমাদেরকে বলছে যে ফাইন্ড দ্য গেইন আর্নড বাই হিম অ্যাট দ্য টু ট্রানজেকশন, তাহলে তার লভ্যাংশটা কত এটা বের করেন। দেখেন আমি কিছুক্ষণ আগেই বলছি যে অফ যার সাথে যুক্ত থাকবে ভগ্নাংশে তার অবস্থান হবে নিচে। তাহলে এখানে অফ এই প্রিপোজিশনটা যুক্ত আছে আর্টিকেলের সাথে, তার মানে এখানে কতগুলা জিনিস আছে? আপনি বলবেন যে ভাই ভগ্নাংশের নিচে আছে 4, তার মানে এখানে টোটাল প্রোডাক্ট, আর্টিকেল মানেও পণ্য, প্রোডাক্ট মানেও পণ্য, একই জিনিস। এখানে টোটাল জিনিস আছে কয়টা? 4টা জিনিস আছে। 4টা জিনিস আছে, আমি ধরেই নিচ্ছি যে এই 4টা জিনিসের প্রত্যেকটা জিনিস আমি 100 টাকা করে কিনছি। ঠিক আছে? টোটাল জিনিস আছে 4টা, এই 4টা জিনিসের প্রত্যেকটা জিনিস আমি 100 টাকা করে কিনছি, তাহলে আমার টোটাল কস্ট প্রাইস কত হবে? আপনি বলবেন যে 400 টাকা। এটা হচ্ছে আমার কস্ট প্রাইস। এখন বলতেছে যে এই 4 ভাগের ভিতরে 3 ভাগ জিনিস, অর্থাৎ 3টা জিনিস আমি বিক্রি করব 20% প্রফিটে। তাহলে 4টা জিনিসের মধ্যে 3টা জিনিস বিক্রি করব 20% প্রফিটে, তাহলে 100-র 20% কত? 20 টাকা। তার মানে জিনিসগুলো বিক্রি করব কয় টাকা করে? 120 টাকা করে বিক্রি করব। 100 টাকার জিনিস 20% লাভে 120 টাকা করে যদি বিক্রি করি, তাহলে এই 3টা জিনিসের সেলিং প্রাইস কত হবে? আপনি বলবেন যে ভাইয়া 360 টাকা হবে। আর 4টার মধ্যে 3টা বিক্রি করলাম, বাকি থাকলো কয়টা? একটা। বলতেছে যে এই যে যে একটা বাকি আছে, এটা আমি কস্ট প্রাইসেই বিক্রি করব, অর্থাৎ কিনছি 100 টাকায়, বিক্রিও করবো 100 টাকায়, তাহলে আমার এই একটার বিক্রয় মূল্য 100 টাকা হবে। তাহলে আপনি বলবেন যে ভাইয়া এখান থেকে টোটাল সেলিং প্রাইস আপনার দাঁড়াচ্ছে 460 টাকা, 460 টাকা। আর টোটাল কস্ট প্রাইস আপনি কত, 4টা জিনিস কত দিয়ে কিনছেন? এই যে 400 টাকা দিয়ে কিনছেন, তাহলে এখান থেকে আপনার প্রফিট কত আসবে? আপনি বলবেন যে 60 টাকা প্রফিট আসবে। কিন্তু প্রশ্নে জিজ্ঞাসা করছে যে মানে গেইন করছে কত টাকা, অর্থাৎ পার্সেন্টেজ এটা দেখাতে বলছে, অপশনে পার্সেন্টেজ ছিল, সেখানে গেইন পার্সেন্ট মানে লভ্যাংশের শতকরাটা কত এটা দেখাতে হবে। সো আমরা জানি যে ভাই লভ্যাংশ দেখাতে হবে কস্ট প্রাইসের উপরে। সো কস্ট প্রাইস হচ্ছে 400 টাকা, এই 400 টাকার উপরে আমি লাভ করছি 60 টাকা, তাহলে এটা পার্সেন্টেজে কত হবে? 2 শূন্য কেটে দেন, 4 এই 60-এর ভিতরে যাবে 15 বার, তার মানে এখান থেকে আমি 15% টাকা লাভ করছি। 15% টাকা আমি কি করছি? লাভ করছি। এখানে বলতেছে যে 4টা জিনিসের ভিতরে 3টা জিনিস আপনি এই যে অ্যাট এ গেইন অফ 20%, 3টা জিনিস আপনি বিক্রি করবেন 20% লাভে। 100 টাকার জিনিস, এইটার উপরে আপনি যদি 20% লাভ করেন, তাহলে জিনিসটা কয় টাকাতে বিক্রি করবেন? এই যে 100 যোগ 20 ইজ ইকুয়াল টু 120 টাকা করে।
100 টাকার জিনিস 120 টাকা করে বিক্রি করলে টোটাল বিক্রয় মূল্য কত হবে? 360 টাকা। বুঝা গেছে? পরেরটাতে চলে যান, 9 নম্বর। দেখেন, নয় কি বলা হচ্ছে যে 2/3 অফ এ কনসাইনমেন্ট ওয়াজ সোল্ড at a profit of 5% and the remainder at a loss of 2%. If the total profit was টাকা 400, the value of the consignment was what? এখানে বলা হচ্ছে যে একটা চালানের কনসাইনমেন্ট মানে হচ্ছে চালান, একটা চালানের 2/3 5% লাভে, অবশিষ্ট অংশ 2% ক্ষতিতে বিক্রি করলে মোট 400 টাকা মুনাফা হবে। তাহলে চালানটির মোট মূল্য কত? দেখেন, প্রশ্নের ভাষা একরকম, আপনি সেটাকে নিজের ভাষায় কনভার্ট করে নেবেন। এখানে বলা হচ্ছে আগেরটার সাথে যদি আমি কম্পেয়ার করি, যে ধরেন যে আমি 3টা জিনিস কিনছি, 3টা জিনিসের ভিতরে এই যে 2/3, এটাকে আপনারা কি বলেন? 2/3 বলেন। কেউ বলেন 2/3, কেউ বলবে 3 অংশের 2 অংশ, কেউ বলবে 3 ভাগের 2 ভাগ, কেউ বলবে 3টার মধ্যে 2টা। এক একজন এক এক কথা বলবে, কিন্তু কথাও একটাই ঘুরে ফিরে, যে ভাই 3টা জিনিসের মধ্যে 2টা জিনিস আমি বিক্রি করছি 5% লাভে, আর বাকি যেটা থাকে সেটা আমি 2% ক্ষতিতে বিক্রি করছি। তাহলে আমি ধরেই নিচ্ছি যেখানে আমি টোটাল 3টা জিনিস আমি কিনছি। টোটাল জিনিস কয়টা কিনছি? 3টা। তো এই 3টা জিনিসের প্রত্যেকটা জিনিস যদি আমি 100 টাকা করে কিনি, তাহলে 3টা জিনিস কিনছি আমি টোটাল কত টাকা দিয়ে? 300 টাকা দিয়ে। এইটা হচ্ছে আমার কস্ট প্রাইস। এখন এই 3টার ভিতরে 2টা জিনিস আমি বিক্রি করছি 5% লাভে, অর্থাৎ 100 টাকা করে কিনে 5% লাভে প্রত্যেকটা জিনিস 105 টাকা করে বিক্রি করছি। তাহলে 2টা 105 টাকা করে বিক্রি করলে টোটাল বিক্রি করবো কত? 210 টাকা। আর বাকি যে জিনিসটা থাকে, 3টার ভিতরে 2টা করলাম আর একটা থাকে, এই একটা আমি বিক্রি করব কিসে? 2% ক্ষতিতে। তার মানে 100 টাকা দিয়ে কিনে যদি 2 টাকা ক্ষতি করি, তার মানে জিনিসটা বিক্রি করব 98 টাকা দিয়ে। 98 টাকা দিয়ে। তাহলে এই একটা জিনিসের বিক্রয় মূল্য কত হবে? 98 টাকা হবে। তাহলে আপনি বলবেন যে ভাই এখানে টোটাল 3টা জিনিসের সেলিং প্রাইস কত হবে? আপনি বলবেন যে ভাইয়া 308 টাকা হবে। তাহলে এখান থেকে আপনার প্রফিট কত হচ্ছে? আপনার প্রফিট কত হচ্ছে? আপনি বলবেন যে জিনিসটা বিক্রি করছি 308 টাকা, কিনছি 300 টাকায়, তার মানে এখান থেকে আমার প্রফিট হচ্ছে কত টাকা? 8 টাকা। আমাদের এই বোর্ডে, আমাদের এই স্ক্রিনে যেটা প্রফিট 8 টাকা, প্রশ্নে বলতেছে যে এখান থেকে প্রফিট হবে কত টাকা? 400 টাকা। তাহলে আমি বলতে পারি যে আমাদের এখানে যেটা 8, প্রশ্নে সেটা কত? 400। তাহলে 1 সমান সমান কত হবে? 8 এই 400কে ভাগ করলে 50 হবে। আমাকে জিজ্ঞাসা করছে যে দ্য ভ্যালু অফ দ্য কনসাইনমেন্ট, অর্থাৎ এই পুরো চালানের দাম কত, অর্থাৎ এই 3টা জিনিসের কস্ট প্রাইস কত সেটা বের করেন। তো এখানে লিখে রাখছি যে 3টা জিনিসের কস্ট প্রাইস হচ্ছে 300 টাকা। তাহলে এই 300 সমান সমান কত হবে? এই যে 3 5 15 আর 3টা শূন্য, 1 2 3, অর্থাৎ 15,000 টাকা হচ্ছে এই 3টা জিনিসের কস্ট প্রাইস, বা এই পুরো চালানের মূল্য হচ্ছে 15,000 টাকা। পরেরটাতে চলে যান, 10 নম্বর। দেখেন, 10 নম্বরে কি বলা হচ্ছে যে বাই সেলিং এ বুক এট টাকা 600, সেলিম মেক্স এ প্রফিট অফ 25%। হোয়াট ওয়াজ দ্য কস্ট অফ দ্য বুক ইন টাকা? বলতেছে যে 600 টাকায় একটা বই বিক্রি করার ফলে সেলিমের 25% লাভ হবে। তাহলে বইটার ক্রয় মূল্য কত? আমি ধরেই নিচ্ছি, আমি ধরেই নিচ্ছি যে বইয়ের কস্ট প্রাইস হচ্ছে 100 টাকা,
এখানে প্রফিট করবে কত 25%, তাহলে 100% মানে হচ্ছে 25 টাকা। সেলিং প্রাইস কত, 100 টাকার জিনিসে 25 টাকা লাভে বিক্রি করলে জিনিসটা বিক্রি করবে 125 টাকা দিয়ে। কথা বুঝতে হবে, মনোযোগ দেন, 100% মনোযোগ থাকতে হবে। তাহলে সেলিং প্রাইস কত এখানে 125। তো আমাদের স্ক্রিনে সেলিং প্রাইস যেটা 125 টাকা, প্রশ্নে বলতেছে সেলিং প্রাইস কত 600 টাকা। তাহলে 125 সমান সমান যদি 600 হয়, জিজ্ঞাসা করছে বইটার কস্ট প্রাইস কত, কস্ট প্রাইস কত এই যে 100। তাহলে এই 100 সমান সমান কত হবে 600 গুণন 100 ডিভাইডেড কত 125। 25 এখানে 5 বার, 25 এখানে 4 বার, 5 এখানে কতবার যাবে 120 বার। 120 আর 4 গুণ করে দিলে এই যে 480 টাকা হচ্ছে বইটার ক্রয় মূল্য। বইয়ের ক্রয় মূল্য কত 480। আজকের ক্লাসে আমি সব ভেঙে ভেঙে দেখাচ্ছি, নেক্সট ক্লাসগুলোতে কিন্তু এই জিনিসগুলো এত ভাঙবো না, ঠিক আছে, ডিরেক্ট করব। কারণ প্রথম ক্লাসটা আমরা একদম বেসিক থেকে নেওয়ার চেষ্টা করি, বিষয়গুলো ভালোভাবে বুঝেন। আমি বারবার বলতেছি যে বিষয়গুলো খুব ভালোভাবে বুঝেন। যেভাবে চিন্তা করেন, যেভাবে ইচ্ছা চিন্তা করেন, রেজাল্ট 480 টাকা বের হইলেই হয়েছে, ঠিক আছে, রেজাল্ট 480 টাকা বের হইলেই মিটে গেল, যেভাবে চিন্তা করেন আপনি। 11 নম্বরে চলে যান। 11 নম্বরে কি বলা হচ্ছে যে আহমদ সোল্ড এ শার্ট ফর টাকা 810 অ্যান্ড গেইন 8%, হাউ মাচ হি পারচেজ ইট। বলতেছে যে আহমদ 810 টাকায় একটা শার্ট বিক্রি করার ফলে তার 8% মুনাফা হবে। তাহলে শার্টটার ক্রয় মূল্য কত এটা বের করে। এটা কিন্তু এনএসএ সহকারী পরিচালক আসছিল 2021 সালে এই প্রশ্নটা। এনএসএ সহকারী পরিচালক নবম গ্রেডের একটা প্রেস্টিজিয়াস জবে আসছে। তাহলে বলতেছে যে 810 টাকায় বিক্রি করলে 8% লাভ হবে। কিছুক্ষণ আগেই করছি, একই জিনিস জিজ্ঞাসা করছে, শুধু ডিজিট চেঞ্জ। তাহলে আমি যদি ধরে নিই যে জিনিসটার কস্ট প্রাইস হচ্ছে 100 টাকা, প্রফিট করবো কত 108% অর্থাৎ 8 টাকা। তাহলে সেল করবো কত 100 টাকার জিনিস 8 টাকা প্রফিটে 108 টাকায় সেল করব। সো আমাদের এখানে সেলিং প্রাইস যেটা 108 টাকা, প্রশ্নে বলতেছে যে সেলিং প্রাইস হচ্ছে 810 টাকা। আমাকে বের করতে হবে কস্ট প্রাইস কত, অর্থাৎ এই 100 কত। তাহলে এই যে 810 গুণন হচ্ছে 100 ডিভাইডেড হচ্ছে 108। 9 এখানে 12 বার, 9 এখানে 90 বার, 4 এখানে 25 বার, 4 এখানে 3 বার, 3 এখানে যাবে 30 বার, আর 30 25-এ কত হবে 600, 5 30-এ 150, তার মানে হচ্ছে 750 টাকা হবে। তার মানে জিনিসটার ক্রয় মূল্য হবে 750 টাকা। পরেরটাতে চলে যান, 12 নম্বর। দেখেন 12তে কি বলা হচ্ছে যে এ শপকিপার expects a gain of 22.5% on his cost price if in a week his sale was টাকা 392, what was his profit। বলতেছে যে একজন বিক্রেতা ক্রয় মূল্যের উপরে 22.5% লাভ করে, মানে লাভ করার প্রত্যাশা করে, এক্সপেক্ট করে যে আমি 22.5% লাভ করব, এবং কোনো একটা সপ্তাহে তিনি 382 টাকা বিক্রি করে, তাহলে তার ক্রয় মূল্যটা কত। কোনো একটা সপ্তাহে তিনি 392 টাকা যদি জিনিস বিক্রি করে, তাহলে তার লাভ কত হয়েছে এটা বের করতে হবে। আমি পার্সেন্টেজ থেকে বলে আসতেছি যে আপনাকে এমন কিছু ফ্র্যাকশন মানে পার্সেন্টেজ ভ্যালু দিবে যে যেটা আপনাকে বিপদে ফেলতে পারে বা আপনার সময় নষ্ট করতে পারে। এই যে 22.5%,
এটা অনেকে এইভাবে করবে, কিন্তু আমার যারা স্টুডেন্ট তারা এগুলা 22.5% দেখা মাত্রই এইটা ধরে নিবে যে এটা হচ্ছে 9/40। কারণ 22.5%-এর ফ্র্যাকশনাল ভ্যালু কত? 9/40। ঠিক আছে, এই 22.5% মানে হচ্ছে 9/40, তার মানে 40 টাকার উপরে সে 9 টাকা লাভ করার প্রত্যাশা করে। অর্থাৎ এখানে এই যে 22.5% প্রফিট, যেটা 40 টাকার উপর 9 টাকা লাভ করাও সেম একই কথা। তার মানে এখানে কস্ট প্রাইস হচ্ছে আপনার 40 টাকা, প্রফিট হচ্ছে আপনার এই 9 টাকা, সেলিং প্রাইস কত হবে? 40 আর 9 49 টাকা। তো আমাদের এখানে সেলিং প্রাইস যেটা 49 টাকা, প্রশ্নে বলতেছে যে সেলিং প্রাইস কত? 392 টাকা। তাহলে আমাকে বের করতে হবে কস্ট, সরি, লাভ কত, হোয়াট ওয়াজ হিজ প্রফিট, অর্থাৎ এই 9 অংশটা কত, অর্থাৎ প্রফিট কত, অর্থাৎ 9 কত হবে? এই যে 392 গুণন হচ্ছে 9 ডিভাইডেড 49, 49, 49 এটার ভিতরে কতবার যাবে? 48-এ 320, 8 নং 72, তার মানে 8 বার যাবে। তাহলে 8 আর 9 গুণ করে দিলে কত হবে? এই যে 72 টাকা। তার মানে এখান থেকে লাভ কত আসবে? 72 টাকা আসবে। হোয়াট ওয়াজ হিজ প্রফিট, প্রফিট জিজ্ঞাসা করছে, লাভ কত, তার মানে প্রফিট হচ্ছে আমার 72 টাকা। যারা বুঝতেছেন না তারা পার্সেন্টেজের ক্লাস করেন নাই, বা পার্সেন্টেজের ক্লাস ভালোভাবে করবেন। এই যে 22.5% মানে হচ্ছে 22.5/100। এই 22.5/100-কে এখান থেকে দশমিক মুক্ত করলাম, দশমিক মুক্ত করে 100, দশমিকের জন্য 1, দশমিকের পর একটা ডিজিট আছে, একটা শূন্য। 25 এখানে 9 বার যাবে, 25 এখানে 4 বার যাবে। ঠিক আছে, তাহলে এখানে উপরে কত থাকে? 9, নিচে 4×10 = 40। এই জন্য বলতেছি যে 22.5%-এর ফ্র্যাকশনাল ভ্যালু হচ্ছে 9/40। পরেরটাতে চলে যান, 13 নম্বর। দেখেন 13 নম্বরে কি বলতেছে যে ইফ দ্য প্রাইস অফ অ্যান আইটেম ইজ ইনক্রিজড বাই 10% অ্যান্ড দেন ডিক্রিজড বাই 10%, দ্য নেট ইফেক্ট অন দ্য প্রাইস অফ দ্য আইটেম ইজ। বলতেছে যে একটা জিনিসের দাম প্রথমে 10% বৃদ্ধি করা হলো, তারপর আবার 10% কমানো হলো, এতে করে ওই জিনিসের মূল্যের উপরে কীরকম প্রভাব পড়বে। একটা জিনিসের দাম প্রথমে 10% বাড়াইছে, তারপর আবার 10% কমাইছে, তো বলতেছে যে তাহলে ওই জিনিসের দামের উপর কীরকম প্রভাব পড়বে। দেখেন, তাহলে আমি ধরেই নিচ্ছি যে একদম শুরুতে আমরা পার্সেন্টেজে বারবার বলে আসছি যে যে কোনো জিনিস একদম শুরুতে কত থাকে? 100% থাকে। তাহলে আমি ধরেই নিচ্ছি যে এই জিনিসটার দাম একদম শুরুতে 100 টাকা ছিল, তারপরে এই 100 টাকার উপরে 10% বৃদ্ধি করে জিনিসটার দাম কি করছে? 110 টাকা করছে। তারপরে এই 110 টাকা থেকে আবার কি করছে? 10% মূল্য হ্রাস করে দিছে। 110 থেকে যদি 10% কমায় মানে হচ্ছে 11 টাকা কমায় দিছে। 110 থেকে 11 টাকা কমাইলে জিনিসটার দাম এখন কত? 99 টাকা হয়ে গেছে। তো বলতেছে যে তাহলে জিনিসটার দামে কিরকম প্রভাব পড়ছে। তা আপনি বলবেন যে ভাই একদম শুরুতে জিনিসটার দাম ছিল 100 টাকা, একবার বৃদ্ধি এবং একবার কমার ফলে জিনিসটার দাম কত হয়ে গেছে? 99 টাকা হয়ে গেছে। তাহলে এখানে কত কমে গেল? 1 কমে গেল না? সো এখানে মানে প্রশ্নগুলো এরকম মানে অপশনগুলো এরকম ছিল যে ইনক্রিজ হয়েছে 99%, বি নাম্বারে ছিল যে ইনক্রিজ হয়েছে 1%, সি নাম্বারে বলা ছিল যে ডিক্রিজ হয়েছে 1%, আর অপশন ডিতে ছিল যে ডিক্রিজ হয়েছে 7%। তাহলে এখানে কি হচ্ছে? এখানে কি হচ্ছে বলেন তো? এখানে প্লাস মানে হচ্ছে ইনক্রিজ, প্লাস ইনক্রিজ, মাইনাস মানে হচ্ছে ডিক্রিজ। তার মানে 100 টাকা ছিল, 99 টাকা হয়ে গেছে, তার মানে -1% কমে গেছে, -1 কমে গেছে। তাহলে এখানে অপশন সি উত্তর হবে যে জিনিসটার দাম 1% আমার ডিক্রিজ হয়ে গেছে। এটা বাংলাদেশ ব্যাংকের অফিসারে আসছিল, অফিসার জন্য 2015 সালে আসছিল এই ম্যাথ। পরেরটাতে আসুন, 14 নম্বর।
14তে কি বলা হচ্ছে যে ইফ 10% ডিপোজিট দ্যাট হ্যাজ বিন পেইড টুয়ার্ড দ্য পারচেজ অফ এ সার্টেন গুডস ইজ টাকা 110, হাউ মাচ টাকা রিমেইনস টু বি পেইড। বলা হচ্ছে যে একটা জিনিস কেনার সময়, কথা বুঝছেন, একটা জিনিস কেনার সময় আপনি 110 টাকা পরিশোধ করলেন, যেইটা আপনার পুরো জিনিসের যে দাম তার 10%-এর সমান। কি বলা হচ্ছে যে আপনি একটা জিনিস কিনছেন, জিনিস কিনে 110 টাকা পরিশোধ করলেন, যেইটা ওই জিনিসের যেই দাম তার 10%-এর সমান। তো জিজ্ঞাসা করছে যে হাউ মাচ টাকা রিমেইনস টু বি পেইড, এখনো আপনাকে কত টাকা পরিশোধ করতে হবে। তাহলে আমি ধরে নিচ্ছি যে আপনি একটা শার্ট কিনছেন, আপনি নিউ মার্কেট থেকে ধরে নেন যে একটা শার্ট কিনছেন, এই শার্টের দাম 100% টাকা। এই শার্টের দাম কত? 100%। এখন এই 100%-এর মধ্যে বলে দিচ্ছে যে 10% মূল্য আপনি পরিশোধ করছেন। তাহলে 100%-এর ভিতরে যদি আপনি 10% যদি আপনি পেইড করেন তাহলে আপনার বাকি কত আছে? আপনি বলবেন যে এখনো 90% পাওনা আছে। তাহলে এই 90%-এর মানটা কত, এটা আমাকে বের করতে বলতেছে ওরা। বলা হচ্ছে যে একটা শার্ট কিনছেন, দাম কত জানেন না, কিন্তু আপনি 110 টাকা পরিশোধ করছেন, যেইটা শার্টের দামের 10%-এর সমান। তাহলে আমি ধরতেছি যে ভাই শার্টের দাম যদি আমার 100% হয়, তাহলে আমি পরিশোধ করছি কত? 10% টাকা। এই যে 10%, এই 10%-এর ভ্যালু হচ্ছে 110 টাকা। তো আমাকে জিজ্ঞাসা করছে যে আপনাকে আরো কত টাকা পরিশোধ করতে হবে। তার মানে আমার বাকি আছে এখনো 90% টাকা। তার মানে এই 90% টাকা পরিশোধ করতে হবে। এই 90% সমান সমান কত? 110 গুণন হচ্ছে 90 ডিভাইডেড কত? 10। শূন্য আর শূন্য কেটে দেন, 9 11 99 আর একটা শূন্য, অর্থাৎ 990 টাকা হচ্ছে আমার ওই শার্টের দাম। পরেরটাতে চলে যান, 15। দেখেন এটা 2023 সালে আসছিল, ঠিক আছে? এটা 2023 সালে সিনিয়র অফিসারের পরীক্ষা আসছিল। এখানে বলা হচ্ছে যে এ ম্যান সেলস টু কমোডিটিস ফর টাকা 4000 ইচ। একজন মানুষ দুইটা জিনিস প্রত্যেকটা 4000 টাকা করে বিক্রি করছে। কথা বুঝছেন? একটা মানুষ প্রত্যেকটা জিনিস 4000 টাকা করে বিক্রি করছে। নেইদার লুজিং নর গেইনিং ইন দ্য ডিল। বলতেছে যে এতে করে তার লাভও হয়নি, লসও হয়নি। ইফ হি সোল্ড ওয়ান কমোডিটি at a gain of 25%, then what is the cost price of another commodity? যদি সে একটা জিনিস বিক্রি করে 25% মুনাফা করে, তাহলে অন্য জিনিসটার ক্রয় মূল্য কত এটা বের করে। তাহলে কি বলতেছে যে দুইটা জিনিস বিক্রি করছে, প্রত্যেকটাই 4000 করে, এতে করে তার লাভও হয়নি, লসও হয়নি। তারপরে বলতেছে যে যদি সে একটা জিনিস বিক্রি করে 25% মুনাফা করে, তাহলে অন্য একটা জিনিসের ক্রয় মূল্যটা কত এটা একটু বের করে দেখেন। ভাই সিম্পল জিনিস। প্রথম যে কনসেপ্টটা মাথায় নিতে হবে, লাভও হয়নি, লসও হয়নি, তার মানে কস্ট প্রাইস আর সেলিং প্রাইস এই দুইটাই কি সমান। কস্ট প্রাইস আর সেলিং প্রাইস সমান হইলে লাভ লস কোনো কিছুই হয় না, ঠিক আছে? তাহলে একটা জিনিস গেল। তাহলে আমি ধরে নিচ্ছি যে দুইটা জিনিস যেহেতু, তাহলে একটা জিনিস এ ধরলাম, আরেকটা জিনিস আমি বি ধরলাম। তাহলে এই এ জিনিসটাও 4000 টাকা দিয়ে বিক্রি করছে, এই বি জিনিসটাও 4000 টাকা দিয়ে সে বিক্রি করছে। এখন ধরেই নিচ্ছি, কথার কথা আমি ধরে নিচ্ছি যে এই যে এ জিনিস 4000 টাকা দিয়ে বিক্রি করছে, এতে করে তার 25% মুনাফা হয়েছে। এ জিনিসটা যে 4000 টাকায় সে বিক্রি করলো, এতে করে তার ধরেই নিচ্ছি যে তার 25% মুনাফা হয়েছে। তাহলে আপনি বলবেন যে ভাইয়া এ জিনিসটার কস্ট প্রাইস কত, ক্রয় মূল্য কত? আমি বলবো যে জানি না। তখন আপনি বলবেন যে তাহলে ধরে নেন যে এ জিনিসের কস্ট প্রাইস হচ্ছে 100 টাকা,
মুনাফা করছে কত? 25 টাকা। তাহলে সেল করবে কত? আপনি বলবেন যে 125 টাকায় সেল করবে। তাহলে আমাদের এখানে যেটা এর সেলিং প্রাইস 25% লাভে 125 টাকা, প্রশ্নে বলতেছে যে এর সেলিং প্রাইস কত? 4000 টাকা। তাহলে 125 সমান সমান যদি 4000 হয়, তাহলে এই যে এই জিনিসটার কস্ট প্রাইস কত? 100। তাহলে 100 সমান কত হবে? এই যে 4000 গুণন 100 ডিভাইডেড হচ্ছে 125। 25 এখানে 4 বার, 25 এখানে 5 বার, 5 এখানে যাবে কতবার? 800 বার। তাহলে 800 আর 4 গুণ করে দিলে কত পাবো? 3200 টাকা পাবো। তাহলে আমি এখান থেকে সাম আপ করতে পারি যে ভাই প্রথমে যদি এ প্রোডাক্টের কথা ধরি, এ প্রোডাক্টের কস্ট প্রাইস কত? এই যে 3200 টাকা। সেলিং প্রাইস কত? 4000 টাকা। এখন আমরা যদি বি প্রোডাক্টের কথা ধরি, তাহলে আপনি ইজিলি বের করতে পারবেন না? ইজিলি বের করতে পারবেন না। আমাকে তো বলে দিছে যে অন্য জিনিসটার কস্ট প্রাইস কত সেটা বের করো। তার মানে এই যে বি, এই বি প্রোডাক্টের কস্ট প্রাইস কত এটা বের করতে হবে। সো আমরা এখানে তো দেখতেই পাচ্ছি যে ভাই কস্ট প্রাইস আর সেলিং প্রাইস দুইটা সমান। তার মানে এ আর বি এই দুইটা জিনিসের কস্ট প্রাইস যদি 8000 টাকা হয়, তাহলে সেলিং প্রাইসও কত? 8000। কারণ বলেই দিছে লাভ লস কোনো কিছু হবে না। লাভ লস কোনো কিছু হবে না মানে হচ্ছে সেলিং আর কস্ট দুইটা সমান হবে। তাহলে এ আর বি দুইটা জিনিসের একত্রে ক্রয় মূল্য যদি 8000 টাকা হয়, তার ভিতরে এ পণ্যের কস্ট প্রাইস যদি 3200 হয়, তাহলে বি পণ্যের কস্ট প্রাইস কত? এটা একটা বাচ্চা ছেলেও বের করতে পারবে যে 8000 থেকে এই এ পণ্যের কস্ট প্রাইস 3200কে বাদ দিলেই অন্য একটা প্রোডাক্ট বি তার কস্ট প্রাইস পেয়ে যাবেন আপনি কত টাকা? 4800 টাকা। এটাই হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, যে বি পণ্যের ক্রয় মূল্য হবে 4800 টাকা। 3 বার কেন? ওখানে যদি 10-12 বলে, আপনারা যেটা মানে চিন্তা করতেছেন যে ওইটা তো সূত্র দিয়ে করা যায়। আপনি যেটা বললেন না যে সাকসেসিভ, সাকসেসিভে আপনি, আপনাকে আমি মানে প্রশ্নগত আপনাকে আটকাই দিতে পারবে। আপনি দুইটার সাকসেসিভ জানেন, তিনটা থাকলে কি হয় জানেন? ইনক্রিজ ডিক্রিজের আমাদের দেশের ছেলেবেলারা সর্বোচ্চ তিনটার জানে। আমি ধরেই নিচ্ছি তিনটা অনেকেই জানে না। তিনটা অনেকেই জানে না যে যদি ওখানে 10% বলছে, আবার 10%, তারপরে যদি আবার 15% বলতো, তাইলে আর সাকসেসিভ খাটতো না, মানে সাকসেসিভের যে সূত্র আপনার প্রয়োগ করেন সেটা খাটতো না। ঠিক আছে? এই জন্য আমরা জেনারেল ইউজ করি, মানে জেনারেল ফর্মটা ইউজ করি, যে 3 বার বলুক আর 4 বার বলুক, 100 থেকে প্রথমবার বলছে 10% বাড়াইছি, তারপরে আবার বলছে 10% কমাইছি, তারপরে আবার যদি বলতো 15% বাড়াইতাম, আবার যদি বলতো 20% কমান কমাইতাম। কিন্তু এখানে পোলাপান তখনই ধরা খায় যখন এরা সাকসেসিভ পার্সেন্টেজের ওই ইয়েগুলো মুখস্থ করে, সূত্রটা মুখস্থ করে। কিন্তু এখানে সূত্র মুখস্থ করে সর্বোচ্চ ওই দুইটা সূত্র জানে ও, যে এ প্লাস বি প্লাস এ ইন্টু বি ডিভাইডেড এ প্লাস বি, এই টাইপের সূত্র জানে। যখনই আমি 3 বার বলবো বা 4 বার বলবো, সেই সূত্র কিন্তু মানে বাংলাদেশের ছেলেবেলে জানে না। ঠিক আছে? বাট এটা আমি জানি। ঠিক আছে? তো ওই প্রশ্নগুলো বাংলাদেশে আসে না 3 বার 4 বার, মানে 3 বার পর্যন্ত আসতে দেখা গেছে। 3 বার পর্যন্ত আসলে নর্মালি জেনারেলি এই হিসাব করলেই বেরোয় আসবে। ঠিক আছে? আর যদি আপনি সূত্র দিয়ে করতে চান, যখন 5 বার বলবে 6 বার বলবে, যেমন ইন্ডিয়াতে 5 বার 6 বার বলে, দুর্দান্ত সূত্র আছে, দুর্দান্ত টেকনিক আছে। ঠিক আছে? 30 সেকেন্ডে ম্যাথ ম্যাথ দেখে বলে দিবে যে উত্তর কত হবে। 5 বার বলুক আর 4 বার বলুক, ম্যাথ পড়া শেষ, 10 সেকেন্ডে অ্যান্সার বের হয়ে যাবে। অনেক টেকনিক আছে, দুর্দান্ত টেকনিক, যেগুলো বাংলাদেশে আসে না। সো এগুলো শেখার দরকার নাই এবং মাথা ভারী করার দরকার নেই। যত কঠিন অঙ্ক সমাধান তত সহজ। ঠিক আছে? পরেরটাতে যান। দেখেন 16 নম্বরে কি বলতেছে, যে ইন এ সার্টেন স্টোর, একটা দোকানে, দ্য প্রফিট ইজ 320% অফ দ্য কস্ট। ইফ দ্য কস্ট ইনক্রিজেস বাই 25%, বাট দ্য সেলিং প্রাইস রিমেইনস কনস্ট্যান্ট, অ্যাপ্রক্সিমেটলি হোয়াট পার্সেন্টেজ অফ দ্য সেলিং প্রাইস ইজ দ্য প্রফিট? তো যে আমি প্রথমে একটা কথা বলছিলাম যে যখন আপনাকে বলবে যে বিক্রয় মূল্যের উপরে আমাকে প্রফিট নির্ণয় করে দেখাও, সেটা প্রশ্ন উল্লেখ করা থাকবে। যেমন এই প্রশ্ন উল্লেখ করা আছে যে অ্যাপ্রক্সিমেটলি হোয়াট পার্সেন্টেজ অফ দ্য সেলিং প্রাইস ইজ দ্য প্রফিট,
অর্থাৎ বিক্রয় মূল্যের সাপেক্ষে লভ্যাংশটা কত সেটা হিসাব করে দেখাও। এখানে কিন্তু বলে না যে কস্ট প্রাইসের সাপেক্ষে লভ্যাংশ হিসাব বা হ্যান ত্যান, কোনো কিছু বলে নাই। আমাকে বলছে যে বিক্রয় মূল্যের সাপেক্ষে প্রফিট কত সেটা বের করো, বিক্রয় মূল্যের সাপেক্ষে বলছে। সো এখন আমাকে বিক্রয় মূল্যের সাপেক্ষে প্রফিট দেখাতে হবে। তো তার আগে প্রশ্নটা বোঝেন, বলতেছে যে একটা দোকানে আপনার একটা জিনিস 320% লাভে বিক্রি করা হয়। তো বলতেছে যে জিনিসটার ক্রয় মূল্য যদি 25% বৃদ্ধি করে দেয়, কিন্তু সেলিং প্রাইস যদি আগের মতোই থাকে, তাহলে মানে অ্যাপ্রক্সিমেটলি এখান থেকে কত টাকা প্রফিট হবে, কত পার্সেন্ট প্রফিট হবে সেলিং প্রাইসের উপরে, এটা বের করে দেখেন। দেখেন সিম্পল হিসাব, দুইটা সিচুয়েশন। এক নম্বর সিচুয়েশনে কস্ট প্রাইস কত আমরা জানি না, আমি ধরে নিচ্ছি যে কস্ট প্রাইস হচ্ছে 100 টাকা। প্রফিট কত বলেই দিচ্ছে যে প্রফিট হচ্ছে কস্ট প্রাইসে 320%, তাহলে 100 320% কত 320 টাকা। সেলিং প্রাইস কত, কস্ট প্রাইস আর প্রফিট যোগ করে দিলে আমরা উত্তর পেয়ে যাব 420 টাকা। এটা হচ্ছে আমার সেলিং প্রাইস, ঠিক আছে। এখন প্রশ্নে বলতেছে যে ইফ দ্য কস্ট ইনক্রিজেস বাই 25%, কস্ট প্রাইস যদি 25% বৃদ্ধি পায়, অর্থাৎ এটা 100 তো ছিল আগে, এটাকে যদি আমি 25% বৃদ্ধি করে দেই, অর্থাৎ নিউ কস্ট প্রাইস আমার কত হয়ে যাবে 125 হবে। বাট দ্য সেলিং প্রাইস রিমেইনস কনস্ট্যান্ট, কিন্তু সেলিং প্রাইসটা আগের মতোই থাকবে, অর্থাৎ নিউ সেলিং প্রাইসও আপনার আগের মতোই 420 থাকবে, 420 থাকবে। তাহলে আমি যদি বলি যে এখানে প্রফিট কত হবে, প্রফিট কত এখানে, মানে নিউ প্রফিটটা কত, আপনি বলবেন যে ভাইয়া জিনিসটা বিক্রি করছি 420 টাকা দিয়ে, কিনছি 125 টাকা দিয়ে, তার মানে এখানে প্রফিট হবে 295, 5 300 420, হ্যাঁ 295, 295 টাকা হবে প্রফিট, 295 টাকা। এখন আমাকে জিজ্ঞাসা করছে যে অ্যাপ্রক্সিমেটলি হোয়াট পার্সেন্টেজ অফ দ্য সেলিং প্রাইস ইজ দ্য প্রফিট, তাহলে বিক্রয় মূল্যের সাপেক্ষে প্রফিটটা কত সেটা বের করো। তাহলে আমার বিক্রয় মূল্য কত, এই যে 420 টাকা, এইটার সাপেক্ষে এই যে প্রফিট কত, এই যে 295 টাকা। এটা পার্সেন্টেজে দেখাইতে বলছে যে প্রফিট পার্সেন্টেজটা তুমি দেখাও। এখন আপনি ক্যালকুলেশন করেন, শূন্য শূন্য কেটে দেন, 2 এটার ভিতরে 21 বার যাবে, 2 এটার ভিতরে 5 বার যাবে, 21 এটার ভিতরে একবার যাবে, 21 একে 21, হাত থেকে 8 5 85, 21 85-র ভিতরে সর্বোচ্চ 4 বার যাবে। আমি আর বেশি দূর যাচ্ছে না কারণ এখানে অ্যাপ্রক্সিমেটলি হিসাব করতে বলছে। তো এখানে 14 দশমিক সামথিং কিছু হবে। সো যেহেতু অ্যাপ্রক্সিমেটলি আমি 14 পর্যন্ত যাব, 5 আর 14 গুণ দিলে কত পাওয়া যাবে, 75% অ্যাপ্রক্স, যে অ্যাবাউট 70% আমার কি হবে, প্রফিট হবে অন সেলিং প্রাইস। পরেরটাতে চলে যান, 17 নম্বর। দেখেন 17 থেকে বলা হচ্ছে যে এ পার্সন ইনকার্স এ লস অফ 5% বাই সেলিং এ ওয়াচ ফর টাকা 1140, অ্যাট হোয়াট প্রাইস শুড দ্য ওয়াচ বি সোল্ড টু আর্ন 5% প্রফিট। দেখেন এখানে বলা হচ্ছে যে একজন মানুষ একটা ঘড়ি 1140 টাকায় বিক্রি করার ফলে তার 5% ক্ষতি হয়। তো বলতেছে যে ঘড়িটা কত টাকায় বিক্রি করলে তার 5% মুনাফা হবে, কথা বুঝছেন। একজন মানুষ 1140 টাকা দিয়ে একটা ঘড়ি বিক্রি করছে, যার কারণে তার 5% ক্ষতি হয়ে গেছে। তো বলতেছে যে ঘড়িটা আমি কত টাকা দিয়ে বিক্রি করব যাতে করে আমার 5% মুনাফা হবে। দেখেন আমি বলছি যে যে কোনো জিনিস 100 থেকে শুরু হয়, পার্সেন্টেজ থাকলে 100 থেকে শুরু হবে। তাহলে এই যে লাভ ক্ষতি, একবার বলতেছে যে ক্ষতি হবে, আরেকবার বলতেছে লাভ করা লাগবে, তাহলে এই যে লাভ আর ক্ষতি যে আমি করব, এটা কার উপর করব, 100-র উপর করব বা কস্ট প্রাইসের উপর করব। তাহলে কস্ট প্রাইস যদি আমার 100 হয়, কস্ট প্রাইসকে ধরলাম আমি 100, তাহলে সেলিং প্রাইস 1, অর্থাৎ 5% ক্ষতিতে আমার বিক্রয় মূল্য কত হবে, অর্থাৎ 100 টাকার জিনিসে যদি আমি 5 টাকা ক্ষতি করি, তাহলে জিনিসটা বিক্রি করব কয় টাকা দিয়ে, 95 টাকা দিয়ে, তাই না। তাহলে আমাদের এখানে 5% ক্ষতিতে বিক্রয় মূল্য যেটা 95 টাকা, প্রশ্নে সেটা কত বলতেছে, 1140 টাকা বলতেছে।
এখন আমাকে বলতেছে যে ভাই, আমি যদি 5% মুনাফা করতে চাই তাহলে কত টাকায় বিক্রি করতে হবে? তখন আমি বলবো যে যেহেতু তোমার কস্ট প্রাইস 100, তুমি যেহেতু মুনাফা করবা, তার মানে 100 টাকার উপরে 5 টাকা মুনাফায় যদি তুমি বিক্রি করো, তার মানে জিনিসটা তোমাকে 105 টাকায় বিক্রি করা লাগবে। তাহলে 95 এর মান যদি 1140 হয়, এই 105-এর মান কত হবে? তাহলে 105 ইজ ইকুয়াল টু কত? 1140 গুণন 105 ডিভাইডেড কত? 95। 19 এটার ভিতরে 5 বার, 19 এটার ভিতরে যাবে 60 বার, 5 এটার ভিতরে 21 বার যাবে। 60 20-এ কত? 1200, 60 60, অর্থাৎ 1260 টাকা হয়ে যাবে। অর্থাৎ 5% লাভে যদি জিনিসটা বিক্রি করতে চাই, তার মানে 1260 টাকায় আমাকে বিক্রি করা লাগবে। 2022 সালে আসলো, 2022-এর কম্বাইন্ডের অফিসারে। পরেরটাতে আসেন, 18 নম্বর। দেখেন, 18তে বলা হচ্ছে যে এ মেশিন ইজ সোল্ড অ্যাট এ প্রফিট অফ 10%। হ্যাড ইট বিন সোল্ড ইট ফর টাকা 40 লেস, there would have been a loss of 10%. What was the cost price? এখানে বলা হচ্ছে যে ভাই, একটা মেশিন আপনি 10% লাভে বিক্রি করছেন। যদি আপনি এটা 40 টাকা কমে বিক্রি করতেন, দেয়ার উড হ্যাভ বিন এ লস অফ 10%, তাহলে আপনার 10% ক্ষতি হইত। হোয়াট ওয়াজ দ্য কস্ট প্রাইস? তাহলে মেশিনটার ক্রয় মূল্য কত? এইরকম প্রশ্ন অনেকবার ব্যাংকের পরীক্ষা আসছে, প্রিলিমিনারিতে আসছে, লিখিততে আসছে, অনেকবার আসছে। বাট বিষয়গুলো একটু বোঝার যদি আমরা চেষ্টা করি, তাহলে এই বিষয়গুলো এত কঠিন লাগে না। এই এক্স ধরে করার কারণে, এক্স ধরে চিন্তা ভাবনা করার কারণে আমরা অনেক পিছিয়ে গেছি, অনেক পিছিয়ে গেছি। দেখেন, এখানে দুইটা সিচুয়েশন। একবার বলতেছে যে মেশিনটা আমি 10% লাভে বিক্রয় করছি। ভালো, কিনছো কত টাকা দিয়ে? এটা তো আমাদের জিজ্ঞাসা, যে কিনছো কত দিয়ে। তাহলে আপনি বলবেন যে ভাইয়া, কস্ট প্রাইস অলওয়েজ 100, কস্ট প্রাইস 100। প্রফিট করছি কত টাকা? এরা বলতেছে যে 10%, অর্থাৎ 10 টাকা প্রফিট করছি। তাহলে সেলিং প্রাইস 1 কত? আপনি বলবেন যে 110 টাকা হবে। ওকে, ফাইন। এখন আসেন দ্বিতীয় সিচুয়েশন। কস্ট প্রাইস আমার অলওয়েজ 100। এখন আমাকে বলতেছে যে ভাই, যদি তুমি এই মেশিনটা 40 টাকা কমে বিক্রি করতা, তুমি তো 110 টাকায় বিক্রি করছো, করে তোমার 10% লাভ হয়েছে, কিন্তু যদি তুমি মেশিনটা 40 টাকা কম দামে বিক্রি করতা, তাহলে তোমার 10% ক্ষতি হয়ে যেত। 10% কি হইতো? ক্ষতি হইতো। তাহলে এখানে লস কত? আপনি বলবেন যে 100 টাকায় 10%, অর্থাৎ 10 টাকা ক্ষতি। তাহলে আমি মেশিনটা বিক্রি করতাম কয় টাকা দিয়ে? আপনি বলতেন যে 100 টাকার উপরে 10 টাকা ক্ষতিতে 90 টাকায় আমি জিনিসটা বিক্রি করে দিতাম। এখন খেয়াল করেন তো, যে যখন আমি 10% লাভ করতেছি, তখন মেশিনটা বিক্রি করছি 110 টাকা দিয়ে। আর যখন আমি 10% ক্ষতি করতেছি, তখন আমি মেশিনটা বিক্রি করছি কয় টাকা দিয়ে? 90 টাকা দিয়ে। তাহলে এখানে এই যে দুইটা সেলিং প্রাইসের পার্থক্যটা কত? অর্থাৎ প্রথম সেলিং প্রাইসের চেয়ে দ্বিতীয়টা আমি কত টাকা কমে বিক্রি করছি? প্রথমটা বিক্রি করছি 110 টাকায়, দ্বিতীয়টা বিক্রি করছি কয় টাকায়? কয় টাকা কমে বিক্রি করলাম? প্রথমটা 110 টাকাতে বিক্রি করছি, দ্বিতীয়টা 90 টাকায় বিক্রি করছি। এখানে কয় টাকা কমে বিক্রি করলাম? আপনি বলবেন যে ভাইয়া, 20 টাকা কমে বিক্রি করছেন। 20 টাকা কমে। সো আমার এখানে যেটা 20 টাকা কম, প্রশ্নে বলতেছে যে যদি তুমি 40 টাকা কমে বিক্রি করতা, তার মানে আমার এখানে যেটা 20 টাকা, প্রশ্নে সেটা কত? 40 টাকা। তাহলে এই 1 সমান সমান কত? 2। আমার কাছে চাইছে কস্ট প্রাইস কত? সো কস্ট প্রাইস হচ্ছে আমার 100। তাহলে 100 সমান সমান কত? এই যে 2 100, 200 টাকা। সিম্পল হিসাব।
পরেরটাতে চলে যান 19 নম্বর। দেখেন এখানে কি বলা হচ্ছে যে হাউ মাচ উড আই হ্যাভ টু পে ফর এ বুক হুইচ কস্ট টাকা 70 টু প্রডিউস ইফ দ্য প্রিন্টিং কোম্পানি সোল্ড ইট টু এ বুক সেলার অ্যাট 20% প্রফিট অ্যান্ড দ্য বুক সেলার সোল্ড ইট টু মি অ্যাট আ প্রফিট অফ 25%। বলতেছে একটা বই যখন উৎপাদন করা হয় তখন দাম কত? 70 টাকা। এই 70 টাকার বইটা প্রিন্টিং কোম্পানি 20% লাভে বিক্রি করবে বই বিক্রেতার কাছে, বই বিক্রেতা আবার আমার কাছে 25% লাভে বিক্রি করবে। তাহলে এই বইটা আমি কত টাকা দিয়ে কিনবো? এই বইটা আমি কত টাকা দিয়ে কিনবো এটা বের করতে হবে। তাহলে খেয়াল করেন এই বইটার একদম শুরুতে দাম কত ছিল? 70 টাকা দাম ছিল। এই 70 টাকার ওপরে লাভ করতেছে প্রিন্টিং কোম্পানি কত? 20%। তাহলে আমি কি বলছি যে যখনই কোনো লাভ হবে সেটা কার ওপরে হবে? 100 থেকে বাড়বে, 100 থেকে কমবে। তাহলে এখানে এই যে আমরা বলতে পারি না যেমন 100-র উপরে 20% লাভ করছে, 100-র উপরে 20% লাভ করছে, তার মানে টোটাল আমরা ডিরেক্ট বলতে পারি যে 120 টাকা, 120 টাকা বা 120% বলতে পারি। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখবো যে 100 টাকা তো কস্ট প্রাইস, 100-র উপরে 20% লাভে বিক্রয় মূল্য কত? 120। তারপরে আবার বলতেছে যে লাইব্রেরিয়ান বা বই বিক্রেতা এই বইটা আমার কাছে 25% লাভে বিক্রি করছে। 25% লাভ মানে কত? এই যে 100 নিচে কস্ট প্রাইস আর বিক্রয় মূল্য কত? 100-র উপরে 25 টাকা লাভ করছে, তার মানে বিক্রয় মূল্য 125 টাকা। এখন আপনি ক্যালকুলেশন করেন, 20 এখানে 6 বার, 20 এখানে 5 বার, 25 এখানে 5 বার, 25 এখানে 4 বার, 5 এই 70-এর ভিতরে যাবে 14 বার, 2 এখানে 3 বার, 2 এখানে 2 বার, 2 এখানে 7 বার, 3 7 21, 5 21-এ কত হয়ে যাবে? 105 টাকা হয়ে যাবে, 105 টাকা হয়ে যাবে। বোঝা গেছে বিষয়টা? যে 70 টাকার বই আমি 105 টাকা দিয়ে কিনে নিয়ে আসবো বাসায়। ভাই এইটা কোনো ইস্যুই না, আপনি 100 থেকেই করেন আর 100 টাকা। আমি যদি ওটা তো জাস্ট বোঝানোর জন্য দেখাইলাম যে আগেরটার চেয়ে পরেরটা কত টাকা কমে বিক্রি করছে, তাই না? সো আমরা কি করি যে বড়টার থেকেই তো ছোটটা কম, মানে ছোটটা বিক্রি করি। তাছাড়া ছোটটার থেকে বড়টা বিয়োগ করলে তো এটা মাইনাস ফিগার হয়ে যায়। প্রোডাকশনের উপরে তো ক্যালকুলেশনটা করলাম। দেখেন আপনাদেরকে বিস্তারিত বুঝাইলেও সমস্যা, তখন শর্টকাট চান, যখন শর্টকাট বুঝে তখন বিস্তারিত চান। দেখেন এটাকে এখানে তো তাই করলাম যে 70 টাকা হচ্ছে আমার প্রোডাকশন কস্ট, 70 টাকা কি প্রোডাকশন কস্ট। এখন এইটার উপরে আবার কি করতেছে? 20% লাভ করতেছে। তার মানে আপনি এখন চাচ্ছেন এটা যে আমি এইভাবে করি যে 70 গুণন 20% লাভ করবে, তাহলে কত হবে? আবার এখান থেকে হিসাব করলে 70 যোগ 5, 5 14 কত? এই যে 84 টাকা। আবার এই 84 টাকার উপরে আমার কি করতেছে? এই যে বলতেছে যে 25%, 25% মানে হচ্ছে 1/4, মানে হচ্ছে 21। তাহলে 84 যোগ 21 সমান সমান 105। এটা চাচ্ছেন? এটা করতে গেলে কতক্ষণ সময় লাগবে হিসাব আছে? এটা করতে গেলে এটা তো মানে আমি ধরেই নিছি যে এগুলা এতক্ষণে আপনাদের বুঝে আসছে, কিন্তু এটা যে আপনাদের বুঝে আসে না এটা তো আমি জানি না। দেখেন জিনিসটার দাম প্রথমে 70 টাকা ছিল। দুইটা সিচুয়েশন। এক নাম্বার সিচুয়েশন হচ্ছে 70 টাকা ছিল, প্রেস কোম্পানি এই 70 টাকার ওপরে আবার 20% মুনাফা করছে। ঠিক আছে, তাহলে কত হচ্ছে? 70 যোগ 5, 5 এখানে 14, তাহলে কত হচ্ছে? 84 টাকা হচ্ছে। দুই নাম্বার সিচুয়েশন, এই 84 টাকা দিয়ে লাইব্রেরিয়ান কিনছে, এই লাইব্রেরি অর্থাৎ বই বিক্রেতা এই 84 টাকার ওপরে আবার আমার কাছে বিক্রি করতেছে কত? 25% লাভে, এই যে 25%। তাহলে এখানে কত হচ্ছে? 25 এখানে 4 বার, 4 এখানে 21 বার, অর্থাৎ 84 যোগ 21, অর্থাৎ আলটিমেট প্রাইস কত? 105। অর্থাৎ যেই জিনিসটা শুরুতে ছিল 70 টাকা সেই জিনিসটা আমি দোকান থেকে কিনতেছি কত টাকা দিয়ে? 105 টাকা দিয়ে।
এগুলা ক্লাস 6-7 ছেলেবেলে করবে, ঠিক আছে? এগুলা ক্লাস 6-7 ছেলেবেলে করবে। কোনো মাস্টার্স পাস করা ছেলেবেলে যারা চাকরির পরীক্ষা মানে দিচ্ছে, ব্যাংকে চাকরি করবে, ব্যাংকার হবে, তারা এই ক্যালকুলেশনগুলো করবে না। তারা কি করবে, যে ভাই আমরা পার্সেন্টেজে পড়ে আসছি যে যে কোনো কিছু লাভ হোক, বৃদ্ধি হোক, যাই হোক না কেন, সেটা 100-র উপরে হবে। আর এখানে যেহেতু আমরা সেলিং প্রাইসটা বের করতেছি, মানে 70 টাকার জিনিসটা আমি কত টাকা দিয়ে কিনতেছি, বা ওইটাই তো আমার সেলিং, মানে দোকানদারের সেলিং প্রাইস। সো সেলিং প্রাইসটা যেটা আমি বের করব, তো এখানে 100 টাকার উপরে যে বলতেছে যে আপনার প্রিন্টিং কোম্পানি মুনাফা করবে 20 টাকা বা 20%, তার মানে 100 টাকার জিনিসে যদি 20% মুনাফা করে, তার মানে 120 টাকা দিয়ে বিক্রি করবে। এই জন্য আমি কি করতেছি, যে 70 টাকা, এটা তো হচ্ছে একজনের সেলিং প্রাইস, এই সেলিং প্রাইসের উপরে আবার সে কি করতেছে, 20% মুনাফা করতেছে, তার মানে 120/100। এইটার উপরে আবার এই যে বই বিক্রেতা, সে কি করতেছে, 25% মুনাফা করতেছে। সেম ভাবে 25% মুনাফা কার উপরে করবো, 100-র উপরে করবো। 100-র উপরে 25% মুনাফা করলে 125 টাকায় জিনিসটা বিক্রি করবো, তাহলে এই যে বিক্রয় মূল্য। এখন আপনি ক্যালকুলেশন করেন, এইটাকে আরো ছোট করে লেখা যায়, যেটা তো আমি লিখি নেই এখনো, যে ভাই এইগুলাও মানে ছেলেবেলার করবে না। কারণ কি জানেন, এই যে আমি আপনাদেরকে শিখাইছি যে 20%-এর ফ্র্যাকশনাল ভ্যালু কত, 1/5। 1/5 মানে কত, 5 টাকার উপর 1 টাকা লাভ, অর্থাৎ 6/5। তারপরে লাভ করছে কত, 25%। 25% মানে কত, 1/4। 1/4 মানে কত, 4 টাকার উপর 1 টাকা লাভে, অর্থাৎ 5 টাকায় বিক্রি করছে। এখন ক্যালকুলেশন করেন, 5 এখানে যাবে কতবার, 14 বার, 2 এখানে 3 বার, 2 এখানে 2 বার, 2 এখানে 7 বার, 3×7 = 21, 5×21 কত, 105। এইটা যদি কঠিন লাগে বাদ দেন, অ্যাভয়েড করেন, এইটা তো বোঝেন। এইটা বুঝলে এটা করেন, 20 এখানে 6 বার, 20 এখানে 5 বার, 25 এখানে 5 বার, 25 এখানে 4 বার, 5 এখানে কতবার যাবে, 14 বার যাবে, 2 এখানে 7 বার, 2 এখানে 2 বার, 2 এখানে কতবার যাবে, 3 বার যাবে, 3×7 = 21, 5×21 105 টাকা। বোঝা গেছে? লাস্ট ম্যাথ দেখেন, 20 নম্বর। দেখেন 20-এ কি বলা হচ্ছে, যে এ রিটেইল অ্যাপ্লায়েন্স স্টোর প্রাইসড এ ভিডিও রেকর্ডার at 20% above the wholesale cost of টাকা 200. If a store employee applied the 10% employee discount to the retail price to buy the recorder, how much did the employee pay for the recorder? বলতেছে যে ভাই একজন দোকানদার একটা ভিডিও রেকর্ডারের দাম, মানে মানে পাইকারি মূল্য যেটা, ঠিক আছে, একদম পাইকারি মূল্য যেটা, সেটা হচ্ছে 200 টাকা। কিন্তু এই 200 টাকার জিনিস সে 20% বেশি দামে লিখে রাখছে, ঠিক আছে? একজন দোকানদার একটা ভিডিও রেকর্ডার বিক্রি করবে, তো এই ভিডিও রেকর্ডারের অরিজিনাল যে প্রাইস, প্রোডাকশন যে কস্ট, সেটা হচ্ছে 200 টাকা, কিন্তু এই দোকানদার এই 200 টাকার জিনিস 20% বেশি দামে লিখে রাখছে। তো ওই দোকানে একজন কর্মচারী কাজ করে, ওই কর্মচারীর জন্য সে 10% ডিসকাউন্ট দেয়, বলে যে তুই আমার দোকানে কাজ করিস, ঠিক আছে, তাহলে তোকে আমি 10% ডিসকাউন্ট দিলাম। তো জিজ্ঞাসা করছে যে 10% যদি তাকে ডিসকাউন্ট দেওয়া হয়, তাহলে দোকানের ওই কর্মচারী ওই ভিডিও রেকর্ডারটা কত টাকা দিয়ে কিনবে? কথা বুঝছেন? একটা জিনিসের একদম শুরুতে ধরে নেন যে প্রোডাকশন কস্ট ছিল 200 টাকা, এখন এই 200 টাকায় তো আমাদের কাছে বিক্রি করবে না। এই 200 টাকার জিনিসটা, এই 200 টাকার জিনিসটা দাম ওরা কি করছে, 20% বাড়ায় বাড়ায় লিখে রাখছে। তো 200-20% কত, 40 টাকা। তার মানে 200 টাকার জিনিস লিখে রাখছে কত, 240 টাকা লিখে রাখছে। 240 টাকা লিখে রাখছে, 200 টাকা দিয়ে কিনে নিয়ে আসছে, সেই জিনিসের দাম 40 টাকা বেশি করে 240 টাকা লিখে রাখছে। এখন ওই দোকানে একজন কর্মচারী কাজ করে, সে বলতেছে যে মালিক, আমি আপনার এই ভিডিও রেকর্ডারটা কিনবো, কিন্তু 240 টাকা দেওয়ার ক্ষমতা আমার নাই, আমাকে কিছু ছাড় দেন। মালিক বলতেছে যে ঠিক আছে বাছা, তুমি আমার দোকানে যেহেতু কাজ করে খাও, তোমাকে আমি কি করলাম, 10% ছাড় দিলাম। কার ওপরে, এই যে 240 টাকা দাম নির্ধারণ করছে, এইটার উপরে 10% ছাড় দিল। তাহলে 240-এর 10% কত? আপনিও বলবেন যে ভাইয়া 240-এর 10% হচ্ছে 24 টাকা। অর্থাৎ যেই জিনিসটা 240 টাকা দাম লিখে রাখছে, সেই জিনিসটা 24 টাকা কমে ওই কর্মচারীর কাছে বিক্রি করতেছে কত টাকা দিয়ে,
240 থেকে 24 বিয়োগ করলে এই যে 216 টাকায় বিক্রি করতেছে। তো প্রশ্ন এটাই জিজ্ঞাসা করছে যে কর্মচারীটা ওই ভিডিও রেকর্ডারটা কত টাকায় কিনবে সেটা বের করেন। এই যে 216 টাকায় কিনবে। তো এই হচ্ছে আমাদের আজকের পড়াশোনা। প্রফিট লস প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস শিট অনেক আগে আপলোড করা আছে, যতদূর পারেন প্র্যাকটিস করে যাবেন। এখান থেকে আরও 2টা ক্লাস হবে, অর্থাৎ এই সপ্তাহে আমরা চেষ্টা করব প্রফিট লসটা শেষ করে দেওয়ার জন্য। ঠিক আছে, সো দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। আল্লাহ হাফিজ।